বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন, আজকে হচ্ছে 24শে এপ্রিল 2025। আমাদের বার কাউন্সিল লিখিত ব্যাচের 41তম ক্লাস এবং দেওয়ানি কার্যবিধির 7ম ক্লাস। আজকে আমরা আলোচনা করব আমাদের সাজেশনের যে 20 নাম্বার যে প্রশ্নটা আছে দেওয়ানি কার্যবিধির। সবাই একটু দেখেন। 20 নাম্বারে যে প্রশ্নটা আছে সেটা হলো যে রেস জুডিকাটা বলতে কি বুঝেন, রেস জুডিকাটা প্রয়োগ করতে হলে কি কি নীতিমালা প্রণয়ন করতে হয়, উদাহরণ সহ ব্যাখ্যা করুন। বা কনস্ট্রাকটিভ রেস জুডিকাটা বা পরোক্ষ দোষ কি। এছাড়া 10 ধারার তাৎপর্য আছে, বা মামলা স্থগিতের জন্য কি কি শর্ত পালন করতে হয় এগুলা আছে। তারপরে রেস সাবজুডিস বা রেস জুডিকাটার মধ্যে পার্থক্য। তারপরে একতরফা ডিগ্রি কি রেস জুডিকাটা হিসেবে কাজ করে কিনা, সহবাদী সহবিবাদীদের মধ্যে রেস জুডিকাটা প্রযোজ্য হয় কিনা। এছাড়া রেস জুডিকাটা সংক্রান্ত সমস্যামূলক প্রশ্ন এবং সেই সাথে রেস জুডিকাটা এবং রেস সাবজুডিসের যে দরখাস্ত মুসাবেদা যেটা, এগুলাও আমরা আলোচনা করব। তো প্রথমে আমাদের জানা দরকার যে রেস জুডিকাটা রেস সাবজুডিস এই বিধানটা আসলে কি। তো আমাদের দেওয়ানি কার্যবিধির 10 ধারায় রেস সাবজুডিস নীতিটি প্রতিফলিত হয়েছে, আর 11 ধারায় রেস জুডিকাটা নীতিটি প্রতিফলিত হয়েছে। কিন্তু 10 ধারার কোথাও রেস সাবজুডিস শব্দটা নেই। ওখানে যেটা আছে সেটা হলো স্টে অফ সুট, বাট অ্যাকচুয়ালি ওই স্টে অফ সুট যে নীতিটা সেটা হলো রেস সাবজুডিস। আর 11 ধারায় শুধু টাইটেলেই রেস জুডিকাটা শব্দটা ব্যবহার করা হয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে ভেতরে আর রেস জুডিকাটা শব্দটা নাই। তো প্রথমে আমরা আলোচনা করি যে রেস সাবজুডিস আসলে কি। আপনি যদি ভালোভাবে বুঝতে পারেন তাহলে আপনার এই জিনিস মুখস্থ করার প্রয়োজন নেই। জাস্ট নিজের ভাষায় লিখে দিয়ে ধারাটা ঠিক রেখে উদাহরণ ঠিক মতো দিতে পারলেই নাম্বার ইনশাল্লাহ পাবেন। তো রেস সাবজুডিস হলো কি, যে একই পক্ষগণের মধ্যে একই বিচার্য বিষয় নিয়ে এখতিয়ার সম্পন্ন আদালতে পূর্ববর্তী মামলা চলমান থাকা অবস্থায় একই বিষয় নিয়ে একই পক্ষগণের মধ্যে একটা মামলা অলরেডি চলমান আছে, সেম বিষয় নিয়ে সেম পক্ষগণের মধ্যে এখতিয়ার সম্পন্ন আদালতে যদি পরবর্তী মামলা করে, তাহলে পরবর্তী মামলাটা রেস সাবজুডিস নীতি দ্বারা স্থগিত হবে এবং পূর্ববর্তী মামলাটা চলমান থাকবে। তবে এখানে কথা আছে, কতগুলো মৌলিক নীতি আছে। সেগুলা হলো যে পক্ষগণ একই হতে হবে। ধরেন অনুপ আর শান্ত সাহেব, অনুপ এক পক্ষ, শান্ত এক পক্ষ, ওনাদের মধ্যে একটা জমির দখল নিয়ে মামলা। তো তাহলে এই জমির দখল নিয়ে যে মামলাটা, এটা ধরেন গোপালগঞ্জ সহকারী জজে আছে। তাহলে এই মামলা চলমান থাকা অবস্থায়, দেখা গেল এই মামলা চলমান থাকা অবস্থায় অনুপ বা শান্ত সাহেব আবার এই সেম বিষয় নিয়ে গোপালগঞ্জ আর একটা সহকারী জজ বা ওই সহকারী জজ আদালতে আবার মামলা করছে, বা এখতিয়ার সম্পন্ন আর একটা আদালতে মামলা করছে। তাহলে সেই ক্ষেত্রে পরবর্তী মামলাটা হচ্ছে আপনার কি থাকবে বলেন, স্থগিত, এবং পূর্ববর্তী মামলাটা চলমান থাকবে। এবং এই যে যে রেস সাবজুডিস, এটা অনুপ যদি মারা যায় তাহলে অনুপ মারা গেলে সমস্যা নাই, তাহলে অনুপের যে বৈধ প্রতিনিধি বিচার্য বিষয় ঠিক আছে, বাট অনুপের জায়গায় পক্ষভুক্ত হয়েছে কে, অনুপের বৈধ প্রতিনিধি। তো সেই ক্ষেত্রে কিন্তু রেস সাবজুডিস নীতি মানে প্রযোজ্য হবে। এবং এই রেস সাবজুডিস নীতিটিকে বলে বিচারাধীন মকদ্দমা। কি বলেন, বিচারাধীন মকদ্দমা। এই ক্ষেত্রে পরের মামলাটা হলো স্থগিত থাকে, আর পূর্বের মামলাটা চলমান থাকে। তাহলে এই হচ্ছে কথা। এখন আপনি আহ 10 ধারার যে মূল কথা সেটা এটাই, যে একই পক্ষগণের মধ্যে একই বিচার্য বিষয় নিয়ে এখতিয়ার সম্পন্ন আদালতে যদি একটি মামলা চলমান থাকে, তাহলে একই পক্ষগণের মধ্যে একই বিচার্য বিষয় নিয়ে এখতিয়ার সম্পন্ন আদালতে পরবর্তী মামলা করলে পরবর্তী মামলাটা স্থগিত থাকবে। এখন এখানে কতগুলো মৌলিক নীতির মধ্যে আরেকটা হলো যে এটা এখতিয়ার সম্পন্ন আদালতে থাকতে হবে। এখতিয়ার সম্পন্ন আদালত কি, আপনি প্রথম মামলা যদি চলমান থাকে দেওয়ানি আদালতে, আর একই পক্ষগণের মধ্যে দেখা গেল মানহানির মামলা একটা করছেন দেওয়ানি আদালতে, আর একটা করছেন ফৌজদারি আদালতে, পক্ষগণও এক, বাট একটা হলো ফৌজদারি আদালতের মানহানি আর একটা হলো দেওয়ানি আদালতের মানহানি, তাহলে কিন্তু রেস সাবজুডিস নীতি প্রযোজ্য হবে না, কারণ দুইটা কিন্তু সম এখতিয়ার সম্পন্ন আদালত না, একটা হলো দেওয়ানি আর একটা কি বলেন, ফৌজদারি। এ হলো এক। রেস সাবজুডিস নীতির ক্ষেত্রে যে জিনিসটা আমাদের মনে রাখা দরকার সেটা হলো যে বিদেশি আদালতে একই পক্ষগণের মধ্যে যদি কোনো মামলা চলমান থাকে, বিদেশি আদালতে, বিদেশি এখতিয়ার সম্পন্ন আদালতে, ধরেন এই অনুপ আর শান্ত সাহেব ওনারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করে, সারা বিশ্বব্যাপী ব্যবসা করে। এখন ওনাদের মধ্যে
একটা চুক্তি নিয়ে মামলা চলমান আছে ভারতের কেরালা আদালতে। দেশে বাংলাদেশে যখন আসছে তখন সেম বিষয় নিয়ে যে বিদেশে মামলা করে ক্ষান্ত হয়নি, বাংলাদেশের আদালতেও আর একটা করছে, দুইটাই সিভিল সুট। তো সেই ক্ষেত্রে বিদেশি আদালতের মামলার কারণে বাংলাদেশি আদালতের মামলা রেস সাবজুডিস নীতি দ্বারা স্থগিত থাকবে না, কারণ বিদেশি আদালতের সিদ্ধান্ত রেস সাবজুডিস নীতির ক্ষেত্রে প্রযোজ্য না। বুঝেন কিনা? তবে কথা আছে, যদি এরকম হয় যে বিদেশি আদালতে যে মামলাটা চলমান আছে, সেই মামলাটা যদি ওই বিদেশি আছে বিদেশে, বাট ওই আদালতটা হলো বাংলাদেশ সরকার কর্তৃক প্রতিষ্ঠিত। কে বলেন? বাংলাদেশ সরকার কর্তৃক প্রতিষ্ঠিত। সে আমাদের, ধরেন আমি এইভাবে উদাহরণ দিই যে আমাদের এসএসসি পরীক্ষা, এসএসসি পরীক্ষা দেখবেন যে অনেক সময় ওই বাংলাদেশের সাথে সাথে সৌদি আরবও একসাথে শুরু হয়েছে। এই সৌদি আরবে যে পরীক্ষাটা নিচ্ছে, এই পরীক্ষাটা নিচ্ছে বাংলাদেশ সরকারি, ওখানকার অনেক মানে আমাদের আছে, নাগরিক আছে, তাদের জন্য ওখানে বাংলাদেশের আলাদা একটা শাখা খোলা হয়েছে স্কুলে, ওই জায়গাও আলাদা এসএসসি পরীক্ষা নেয়। এটা কিন্তু ওই দেশের ডিগ্রি হচ্ছে না, ডিগ্রি কিন্তু বাংলাদেশি হচ্ছে। তো এটা বলতে বোঝাচ্ছে যে বাংলাদেশ সরকার কর্তৃক প্রতিষ্ঠিত কোনো আদালত যদি বিদেশে থাকে, এবং সেখানে যদি দেখা গেলো যে একটা বিদেশে, সৌদি আরবে দেখা গেলো একটা অঙ্গ মানে একটা প্রদেশে অনেকগুলা বাংলাদেশি থাকে, তো তাদের বিচারের জন্য একটা দেওয়ানি আদালত প্রতিষ্ঠা করতেই পারে। তো সেই ক্ষেত্রে সেই আদালতে যদি মামলা চলমান থাকে আর আমাদের বাংলাদেশি আদালতে যদি চলমান থাকে, তাইলে আবার সাবজুডিস প্রযোজ্য। বুঝছেন? কিন্তু যে মামলাটা ওখানে আছে, ওখানকার আদালত যদি বিদেশি আদালত হয় আর আমাদের আদালতে যদি মামলা করে, তাহলে কিন্তু রেস সাবজুডিস নীতি প্রযোজ্য হবে না। তো এই হলো রেস সাবজুডিসের মূল কথা। এখন আমি এই যে যে 10 ধারা দিয়ে এই জিনিসটা যদি আমি ব্যাখ্যা করে আমি একটু উদাহরণ দিয়ে দিই, উদাহরণ দিতে পারবো। আর উপাদান আমি লিখবো কি, যে একই পক্ষগণ হতে হবে, একই বিচার্য বিষয় হতে হবে, একই পক্ষগণের মধ্যে একই বিচার্য বিষয় নিয়ে পূর্ববর্তী মামলাটি চলমান থাকবে, পরবর্তী মামলাটি এখতিয়ার সম্পন্ন আদালতে দায়ের করা হবে, পরবর্তী মামলাটি কি থাকবে, স্থগিত থাকবে, আর পূর্ববর্তী মামলাটা কি থাকবে, চলমান থাকবে। আর বিদেশি আদালতে যদি কোনো মামলা চলমান থাকে, সেক্ষেত্রে বাংলাদেশি আদালতে একই পক্ষগণের মধ্যে একই বিচার্য বিষয় নিয়ে কোনো মামলা চললে সেটা রেস সাবজুডিস নীতি দ্বারা পারিত, মানে স্থগিত থাকবে। এই তো কথা। তো আপনি, হ্যাঁ, দ্বিতীয় মামলাটি চলবে, এই কথা যদি আপনি লিখতে পারেন, এই তো এর এর বাইরে তো আর বইতে তো এই কথাই বলা আছে ঘুরাই ফিরাইয়া। তাহলে রেস সাবজুডিসের ক্ষেত্রে আমার মনে রাখতে হবে পূর্বের মামলা চলমান থাকে আর পরবর্তী মামলাটা স্থগিত থাকে। এখন আমরা যদি আসি, হোয়াট ইজ রেস জুডিকাটা। রেস জুডিকাটা শুধুমাত্র দেওয়ানি কার্যবিধি না, দেওয়ানি কার্যবিধি ছাড়া আমাদের আছে ফৌজদারি কার্যবিধিতে, সাক্ষ্য আইনে, সুনির্দিষ্ট প্রতিকার আইনে আছে, বাংলাদেশ সংবিধানে আছে, জেনারেল ক্লজেস অ্যাক্টে আছে। রেস জুডিকাটা হচ্ছে যে একই পক্ষগণের মধ্যে একই বিচার্য বিষয় নিয়ে যদি প্রথম মামলা নিষ্পত্তি হয়ে যায়, প্রথম মামলাটা একবার ডিসিশন হয়ে গেছে, তাহলে পরবর্তীতে ওই আবার যদি পক্ষগণের মধ্যে সেম বিচার্য বিষয় নিয়ে যে পরবর্তী মামলাটা, সেই মামলাটা যদি দায়ের করা হয়, তাহলে পরবর্তী মামলাটা খারিজ হয়ে যাবে, পরবর্তী মামলার বিচার বারিত হবে। এই কারণে এই 11 ধারাকে বলে রেস জুডিকাটা, এটা বলে বিচারিত মোকদ্দমা, বিচারিত যার। এখন রেস জুডিকাটার ক্ষেত্রে, রেস সাবজুডিসের ক্ষেত্রে আগের মামলা চলমান থাকে, রেস জুডিকাটার ক্ষেত্রে আগের মামলা নিষ্পত্তি হয়ে যায়, রেস সাবজুডিসের ক্ষেত্রে পরবর্তী মামলা স্থগিত থাকে, আর রেস জুডিকাটার ক্ষেত্রে পরবর্তী মামলা কি হয়ে যায়, খারিজ হয়ে যায়। রেস জুডিকাটার ক্ষেত্রে বিদেশি আদালতের সিদ্ধান্ত, বিদেশি আদালতে কোনো মামলা চললে বাংলাদেশিটা স্থগিত থাকবে না, কিন্তু রেস সাবজুডিসের ক্ষেত্রে বিদেশি আদালতে মামলা চললে বাংলাদেশেরটা স্থগিত থাকবে না। কিন্তু রেস জুডিকাটার ক্ষেত্রে যে বিদেশি এখতিয়ার সম্পন্ন আদালতে যদি কোনো মামলা নিষ্পত্তি হয়ে যায়, তাহলে ওই আদালতের ডিক্রি যদি বাংলাদেশি আদালতে এসে এনে আপনি দেখান, তাহলে বাংলাদেশি আদালত এটা আমলে নিয়ে আপনাকে বাংলাদেশি মামলা পারিত করতে পারে। তাহলে আমরা এটা বলতে পারি যে বিদেশি আদালতের মামলা চলমান থাকলে রেস সাবজুডিস প্রযোজ্য না, কিন্তু বিদেশি আদালতে কোনো মামলা যদি এখতিয়ার সম্পন্ন আদালতে নিষ্পত্তি হয়ে যায়, তাহলে কিন্তু রেস জুডিকাটার ক্ষেত্রে কি বলেন, প্রযোজ্য। তো এই হলো আমার মোটামুটি রেস সাবজুডিস আর রেস জুডিকাটা। আর যে বিধানটা আছে আর একটা হলো কনস্ট্রাকটিভ রেস জুডিকাটা, পরোক্ষ দোবারা দোষ। কনস্ট্রাকটিভ রেস জুডিকাটার মানে নর্মালি যে রেস জুডিকাটা, এটার ক্ষেত্রে সবকিছু হুবহু মিল থাকে। ধরেন বাদী আনারুল্লাহ, বিবাদী অনুপ, পরে বিচার্য বিষয় জমির দখল,
পরবর্তী মামলারও আনারুল হক অনুপ, বিচার্য বিষয় কি জমির দখল। কিন্তু কনস্ট্রাকটিভ রেস জুডিকাটা চাওয়া একই, বাট একটু ঘুরাই পেঁচাইয়া। কিভাবে? আহ বলতেছে যে যে যুক্তি বা যে কারণ আপনি আগের মামলায় দেখাতে পারতেন, আগের মামলায় যদি আপনি সেই যুক্তি বা সেই কারণ না দেখান, তাহলে পরবর্তী মামলায় আর আপনি ওই যুক্তি ওই কারণ দেখাইতে পারবেন না। আদালত বলবে যে এটা তো আপনি আগের মামলায় বলতে পারতেন, যেহেতু আপনি আগের মামলায় বলেন নাই, তো ধরে নেওয়া হয়েছে আপনার এই কথা বলার অধিকার ওখানেই শেষ হয়ে গেছে, এখন আর আপনি বলতে পারবেন না। ধরেন আনোয়ারুল হক সাহেব, উনি ওই এক খণ্ড জমি উনি 8 ও 42 ধারা মামলা করছে অনুপের বিরুদ্ধে মালিকানার উপর ভিত্তি করে, সুনির্দিষ্ট প্রতিকার আইনের 8 ও 42 ধারা মামলা করে মালিকানার উপরে ভিত্তি করে। তো 8 ও 42 ধারার মামলা করলে আদালত আনারুল হক সাহেবের মামলা খারিজ করে দিছে, মানে উনি মামলায় হেরে গেছে, ওনারে দখলও দেয় নাই, সত্য দেয় নাই। কিছুদিন পরে আনারুল হক সাহেব মামলায় হেরে যাওয়ার পরে কিছুদিন পর আনারুল হক সাহেব আবার ওই জমির দখল নেওয়ার জন্য মামলা করছে, বাট এবার দখল উনি চাইতেছে বন্ধক গ্রহীতা হিসেবে। বন্ধক গ্রহীতা উনি বলতেছে যে আমার কাছে অনুপ বন্ধক রাখছিল এই জমি, এই কারণে আমি দখল চাইতেছি বন্ধক গ্রহীতা হিসেবে। বুঝছেন? তাহলে দ্বিতীয় মামলাটা যখন উনি করছে, তখন আদালত বলবে যে আপনি আপনি যে বন্ধক গ্রহীতা, তাহলে এটা আপনি প্রথম মামলায় কেন বলেন নাই? প্রথম মামলায় যেহেতু বলেন নাই, এখন আর বলে কোনো লাভ নাই, আপনার অধিকার ওখানেই কি হয়ে গেছে, অধিকার ওখানেই শেষ হয়ে গেছে। এটাই হলো কনস্ট্রাকটিভ রেস জুডিকাটা। তো সবচেয়ে ভালো উদাহরণ এইভাবে দেওয়া যায় যে আমরা যখন কারোর সাথে কোনো ঝগড়া বিবাদ করি, তাতে স্বামী স্ত্রী হোক, হাজবেন্ড ওয়াইফ হোক, অন্য কেউ হোক না কেন, ঝগড়ার সময় মন যা যা চায় যা যা চায় সেই সময় বলবেন, কিন্তু মিটে যাওয়ার পরে ওই বিষয় নিয়ে আর খোঁচাখুচি করা যাবে না, ওইগুলো ওই জায়গায় কি হয়ে গেছে, শেষ হয়ে গেছে। বলে দেবেন যে এটা এখন কনস্ট্রাকটিভ প্রেস জুডিকেটা দ্বারা পারিত। এই হচ্ছে কথা। তো এর জন্য, কারণ এটা এমনি আপনি দেখেন অযৌক্তিক, ঝগড়া যখন মিটে গেছে তখন তো আর পরবর্তীতে যাই এত আর ওটা উঠানো উচিত না। তো এই জন্য এই হচ্ছে আপনার কনস্ট্রাকটিভ রেসিডিউকাটা, এবং এই বিষয়টা নিয়েই আমরা এখন আলোচনা করব। তো সরাসরি আমরা ভূমিকাতে চলে আসি, দেখেন 20 নাম্বার। আরে আপনার নাম্বার লাগে, আপনাদের সব মেমোরিতে গাথা, খালি কিওয়ার্ড দিলেই তো বের হওয়ার কথা। দেখেন দেওয়ানি কার্যবিধি 1908-এর 9 ধারা অনুযায়ী বলা যায়, দেওয়ানি আদালত সকল প্রকার দেওয়ানি মামলার বিচার করতে, কিন্তু দেওয়ানি কার্যবিধির 10 ও 11 ধারায় দেওয়ানি আদালত নিম্নলিখিত দুইটি ক্ষেত্রে দেওয়ানি মোকদ্দমার বিচার করতে পারবে না। কি কি দেখেন? একটা হলো বিচারাধীন মোকদ্দমা বা রেস সাবজুডিস, 10 ধারা, এটারে কি বলে? বিচারাধীন। আল্লাহ দোবারা দোষ বা বিচারিত বিষয় বা রেস জুডিকাটা, এটা কত ধারা? 11। অর্থাৎ দেওয়ানি কার্যবিধি 1908-এর 10 ধারায় রেস সাবজুডিস এবং 11 ধারায় রেস জুডিকাটা সম্পর্কে আলোচনা, এখানে বানানটা ভুল আছে, আলোচনা করা হয়েছে। তো প্রথমে আমরা চলে আসি রেস জুডিকাটা। রেস জুডিকাটার শাব্দিক অর্থ হলো দোবারা দোষ। দোবারা দোষ অর্থাৎ যে বিষয়ে, আন্ডারলাইন করবেন, এখতিয়ার সম্পন্ন আদালতে একবার নিষ্পত্তি হয়ে গেছে তা পুনরায় বিচারে আপত্তি উত্থাপন করাই রেস জুডিকাটা। দেওয়ানি কার্যবিধি 1908-এর 11 ধারা মতে কোনো আদালত এমন কোনো মকদ্দমার বিচার করবে না যার বিচার সরাসরি ও প্রত্যক্ষভাবে পূর্ববর্তী কোনো মকদ্দমার একই পক্ষগণ বা আন্ডারলাইন করবেন তাদের স্থলবর্তীগণের মধ্যে এখতিয়ার সম্পন্ন আদালতে বিচার চূড়ান্তভাবে নিষ্পত্তি হয়েছে। স্থলবর্তীগণ কে বলেন তো? স্থলবর্তীগণ হলো তার আপনার প্রতিনিধি হতে পারে, দেখা গেলো সে মারা গেছে, তাহলে তার ভাই আছে, ছেলে আছে, এটাই তো স্থলবর্তীগণ। পূর্ববর্তী মকদ্দমাটির বিচার এমন একটি আদালত কর্তৃক নিষ্পত্ত হয়েছে যে উক্ত আদালত পরবর্তী মকদ্দমার বিচার করতেও এখতিয়ার সম্পন্ন, মানে দুইটা আদালত হতে হবে এখতিয়ার সম্পন্ন আদালত। একটা মামলা যদি ফৌজদারি আদালতে বিচার হয়ে যায়, পরবর্তীতে দেওয়ানি আদালতে যদি মামলা করে, বলা যাবে যে এই বিষয়টা আমাদের একবার নিষ্পত্তি হয়ে গেছে। ফৌজদারি আর দেওয়ানি তো এখতিয়ার সম্পন্ন আদালত না। অর্থাৎ দেখেন, অর্থাৎ রেস জুডিকাটা নীতির মূল কথা হলো এখতিয়ার সম্পন্ন আদালত কর্তৃক চূড়ান্ত ভাবে নিষ্পত্তিকৃত কোনো বিচারিত বিষয়কে পরবর্তীতে পুনরায় বিচার করা যাবে না। এই নীতির মূল কথা হলো একবার নিষ্পত্তিকৃত কোনো মকদ্দমা পুনরায় বিচার করা যাবে না। রেস জুডিকাটার কারণে আদালত কোনো মকদ্দমা খারিজ করে দিতে পারে, আন্ডারলাইন করেন, খারিজ করে দিতে পারে
খারিজ করে দেয়, পরবর্তী মামলাটা কি হয়? খারিজ। আর 11 ধারায় মোট 6টি ব্যাখ্যা আছে এবং এই ধারার নিয়ম অনুসরণ করা আদালতের জন্য বাধ্যতামূলক। বুঝছেন? তো মোট ব্যাখ্যা আছে কয়টা? 6টা। আমরা যদি একটু দেখি যে রেস জুডিকাটার তাৎপর্য, রেস জুডিকাটার নীতির মূল কথা হলো একই বিষয়ে একই ব্যক্তিকে দ্বিতীয়বার হয়রানি বা বিরক্ত করা যাবে না। এই নীতি সব দেশেই সব আদালতে প্রযোজ্য, এমনকি ফৌজদারি আইনের ক্ষেত্রেও প্রযোজ্য। দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিজার 1898 এর 403 ধারায় বলা হয়েছে, পূর্ব নিষ্পত্তিকৃত মামলায় যেসব বিরোধ সম্পর্কে উভয় পক্ষের সাক্ষ্য প্রমাণে ইত্যাদি আলোচনা করে মকদ্দমায় গঠিত সিদ্ধান্ত প্রদান করা হয়েছে, সেই বিষয় নিয়ে নতুন মকদ্দমা দায়ের করার সুযোগ থাকলে মকদ্দমা কোনোদিনই কি হবে না বলে, শেষ হবে না। তাহলে এটা আজীবনই একটা বিষয় নিয়ে মামলা চলতেই আছে, মামলার কোনো শেষ নাই। উকিল সাহেবকে জন্য অবশ্য ভালো হতো। তাহলে দেখেন, যে কোনো একটা অজুহাতে মকদ্দমা দায়ের করে অপর পক্ষকে হয়রানি করার প্রবণতা রোধ করার জন্য রেস জুডিকাটা নীতির বিধান করা হয়েছে। নতুন নতুন মকদ্দমা দায়ের করে নিষ্পত্তিকৃত মকদ্দমার বিষয়ে নতুন সিদ্ধান্ত দেওয়ার সুযোগ হলে আইনে বিশৃঙ্খলার সৃষ্টি হবে এবং মামলার আধিক্য কি দেখা দিবে। তাহলে আমরা যদি এখন রেস জুডিকাটার উপাদান দেখি, আপনি কিন্তু যদি সংজ্ঞারে বিশ্লেষণ করেন, সংজ্ঞারে বিশ্লেষণ করলে অলরেডি উপাদান পাওয়া গেছে। এখন আপনারা অনেকে সংজ্ঞা বানান পারেন না, দীর্ঘদিন যাবত তো খাতা টাতা দেখি অনেকে সংজ্ঞা বানান লেখেন অনেক স উমর নিচে গয় আকার সংজ্ঞা, বা অনেশ্বর গয় আকার একা সংজ্ঞা। এটা কিন্তু সংজ্ঞা বানান না। সংজ্ঞা বানান হচ্ছে কি বলেন তো? স অনেশ্বর জয় ইও আকার, মানে জ আর ইও যোগ করলে ওই জিনিসটা হয়। তো নীতিমালা যদি দেখেন, অবশ্যই দুইটি মকদ্দমা থাকতে হবে। একটি হলো চূড়ান্ত নিষ্পত্তিকৃত মকদ্দমা, আর একটি হলো পরবর্তীতে দায়েরকৃত মকদ্দমা। পরবর্তীতে দায়েরকৃত মকদ্দমা বিচার্য বিষয় প্রত্যক্ষ মৌলিকভাবে চূড়ান্ত ভাবে নিষ্পত্তিকৃত মকদ্দমার বিচার্য বিষয় ছিল, অর্থাৎ উভয় মকদ্দমার বিচার্য বিষয় কি বলেন? একই। পরবর্তী মকদ্দমা যারা দায়ের করেছে পূর্ববর্তী চূড়ান্ত ভাবে নিষ্পত্তিকৃত মকদ্দমা সেই একই পক্ষগণের মধ্যে ছিল, বা সেই পক্ষগণের মধ্যে ছিল যাদের মাধ্যমে তারা বা তাদের কোনো একজন প্রতিকার দাবি করে। যে আদালত পূর্ববর্তী মকদ্দমাটি নিষ্পত্তি করেছে সেই আদালত পরবর্তী মকদ্দমাটি বিচার করার এখতিয়ার সম্পন্ন হতে হবে। পরবর্তী মকদ্দমায় যে বিচার্য বিষয়টি প্রত্যক্ষ মৌলিকভাবে একই, সেই বিচার্য বিষয় পূর্ববর্তী মকদ্দমায় আদালত শুনেছে এবং চূড়ান্ত ভাবে নিষ্পত্তি করেছে। এগুলা কিন্তু আসলে মুখস্থ করার কোনো কথা নাই। এ যদি আপনি মানে টেকনিক বুঝেন তাইলে এই জিনিসগুলো এমনিতেই লেখা থাকে। তো উদাহরণ খুব ইজি, যে ক ক্ষয়ের বিরুদ্ধে চুক্তি ভঙ্গের দায়ে ক্ষতিপূরণের মামলা করছে, আদালত ক্ষয়ের পক্ষে রায় দিয়েছে। যদি ক পরবর্তীতে ক্ষয়ের বিরুদ্ধে পুনরায় একই চুক্তি ভঙ্গের দায়ে ক্ষতিপূরণের মকদ্দমা দায়ের করে, তাহলে আদালত পরবর্তীতে দায়েরকৃত মকদ্দমাটি কি করে দিবে? খারিজ করে দিবে। কারণ পূর্ববর্তী এবং পরবর্তী মকদ্দমার বিচার্য বিষয় এবং পক্ষসমূহ একই। এখন যে জিনিসটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো কনস্ট্রাকটিভ রেস জুডিকাটা। কনস্ট্রাকটিভ রেস জুডিকাটা হলো একটু আগেই বোঝালাম যে দেওয়ানি কার্যবিধি 1908-এর 11 ধারার আন্ডারলাইন করবেন 4 নং ব্যাখ্যা অনুসারে পূর্ববর্তী মামলায় যে বিষয় আত্মপক্ষ সমর্থন বা বিপক্ষ যুক্তি খণ্ডনের জন্য ব্যবহৃত হতে পারত বা হওয়া উচিত ছিল, তা উক্ত মামলার প্রত্যক্ষ বা মূল বিবেচ্য বিষয় বলে ধরে নিতে হবে। অর্থাৎ পূর্ববর্তী মামলায় যে বিষয় আত্মপক্ষ সমর্থন ও বিপক্ষের যুক্তি খণ্ডনের জন্য ব্যবহৃত হতে পারত বা হওয়া উচিত ছিল, কোনো পক্ষই যদি তা ব্যবহার না করে থাকে, তবে পরবর্তী মকদ্দমায় উক্ত বিষয়ের উদ্ভব হলে পরবর্তী মকদ্দমাটি পরোক্ষ দোষে কি হবে বলেন? দুষ্ট। এটাই পরোক্ষ দোষ বা কনস্ট্রাকটিভ রেস জুডি। শান্ত সাহেব বুঝছেন না কনস্ট্রাকটিভ রেস জুডিটা ভাই? অনেক সময় আমরা যখন সুনির্দিষ্ট প্রতিকার আইন পড়বো তখন একটা জিনিস পড়বো, যে সেটা হলো যে ঘোষণামূলক মামলা করতে হয় আমাদের। ঘোষণামূলক মামলা, আপনার যদি কেউ মালিকানা অস্বীকার করে, আপনি দখলে আছেন, আপনি মালিকানা অস্বীকার করছে, সেই সময় শুধু সত্য ঘোষণা মামলা করলেই হয়। কিন্তু আপনি দখলে নাই, আপনি মালিক কিন্তু দখলে নাই, এই ক্ষেত্রে শুধু সত্যের মামলা করলে হবে না, সত্যের সাথে সাথে দখলও চাইতে হবে। এখন আপনি কারণ উকিল সাহেবের কাছে গেছেন, উকিল সাহেব দায়ের করে দিছে, আপনি দখলে নাই মালিকও নাই, এখন উকিল সাহেব শুধু সত্যের মামলা করে দিছে 42 ধারায়।
আপনার কি চাওয়া উচিত ছিল? দখল চাওয়া উচিত ছিল। এখন সত্যের মামলা যদি আপনি করেন, এই জায়গায় আদালত আপনার এই মামলায় ফর্মাল ডিফেক্ট আছে। ফর্মাল ডিফেক্ট মানে রীতি সিদ্ধ ত্রুটি, মানে যে ত্রুটির কারণে আপনি আপাতত আপাতত মানে তাৎক্ষণিকভাবে আপনার মামলার আর্জি খারিজ হচ্ছে না বা মামলা খারিজ হচ্ছে না, কিন্তু শেষ পর্যন্ত গেলে আপনি মামলায় কোনো প্রতিকার পাবেন না, এটা বলে ফর্মাল ডিফেক্ট। তাহলে এই ক্ষেত্রে আপনার প্রতিকার আছে দুইটা। ধরেন আপনি সত্য চাইছেন, দখল চান নাই, কিন্তু আপনার দখল চাওয়া উচিত ছিল। এখন আপনার হয় আর্জি সংশোধনের আবেদন করতে হবে, আর্জি সংশোধনের আবেদন করে দখলের বিষয়টা এখন অন্তর্ভুক্ত করতে হবে, আর না হলে আমার ওই মামলাটা প্রত্যাখ্যানের আবেদন করতে হবে, যে ওনার প্রত্যাহারে, আমি এই মামলাটা প্রত্যাহার করতে চাই পুনরায় দায়েরের শর্ত। এবং আদালত যদি অনুমতি দেয় তাহলে আপনি প্রত্যাহার করে পুনরায় সত্যের সাথে দখল চেয়ে দায়ের করতে পারবেন। কিন্তু আপনি আর্জি সংশোধনও করেন নাই, আবার প্রত্যাহারও করেন না, আপনি মামলা চালাইছেন, মামলা চালাইয়ে লাস্টে গিয়ে তো আপনার আদালত কোনো শর্ত দিবে না, লাস্টে গিয়ে আপনি মামলায় হেরে যাবেন। হারার পরে যদি আপনি আবার 8 ও 42 আবার দায়ের করতে যান, তখন কিন্তু আপনার মামলাটা কি হয়ে যাবে? কনস্ট্রাকটিভ প্রেস জুডিকাটা দ্বারা বাধিত হয়ে যাবে। জি। তো এজন্য উদাহরণ যদি আমরা দেখি, আরিফ দিনেশের বিরুদ্ধে এখতিয়ার সম্পন্ন আদালতে সত্য ঘোষণার মামলা করে। কি ঘোষণা? সত্য ঘোষণা। অত্র মোকদ্দমার বিষয়বস্তুটি আরিফের দখলে না থাকায় আদালত মোকদ্দমাটি খারিজ করে দেয়, যে তুমি তো দখলেই নাই, তুমি খালি সত্য, তাইলে তো হবে না। পরবর্তীতে একই বিষয়ের উপর ভিত্তি করে আরিফ দিনেশের বিরুদ্ধে সত্য দখল খাস দখল পুনরুদ্ধারের মোকদ্দমা দায়ের করেন। এক্ষেত্রে দ্বিতীয় মোকদ্দমাটি পরোক্ষ দোষারোপ দ্বারা বারিত হবে, কারণ দখলের বিষয়টি আরিফ প্রথম মোকদ্দমার বিচার্য বিষয়ের সময় কি করতে, বিচারের সময় উত্থাপন করতে পারত। যেহেতু সে করেনি, তাই পরবর্তীতে দখলের উপর ভিত্তি করে দায়েরকৃত মোকদ্দমাটি পরোক্ষ দোষারোপ দ্বারা বারিত হবে, অর্থাৎ আরজি কি হবে বলেন? খারিজ হবে। বুঝছেন? তাহলে অনুপ, পরোক্ষ দোষ কারে বলে অনুপ একটু বলেন তো অনুপ। পরোক্ষ দোষ হচ্ছে কি, যে সময় আমার চাওয়ার ছিল, সেই সময় যদি সেটা আমি না চাই, হুম। পরবর্তীতে ওটা চালেও সেটা বাড়িতে হবে। আহ, ধরে নেওয়া হবে তোমার আগের স্যার কথা ছিল, আগে বলো নাই কেন? যেহেতু বলো নাই, এখন আর বলার অধিকার অধিকার নাই। জি। জানি না, জানি না। এই তো মাথা খুলছে, দেখেন। লিখতে লিখতে মাথা কিন্তু খুলে গেছে আপনার অনেক, দেখেন। আচ্ছা, এখন আমরা চলে আসি রেস সাবজুডিস। আচ্ছা, এখানে একটা বিষয় দেখেন, রেস শব্দের অর্থ বিষয়, সাবজুডিসের অর্থ বিচারাধীন। রেস সাবজুডিস বলতে বিচারাধীন কোন মকদ্দমাকে বোঝায়। বিচারাধীন মানে যেটা অলরেডি বিচাররত অবস্থায় আছে। দেওয়ানি কার্যবিধির 10 ধারায় এই নীতির উল্লেখ করা হয়েছে। মূলত একই বিচার্য বিষয়ে পক্ষগণের মধ্যে দুটি পৃথক মামলার বিচার একই সময়ে চলতে পারবে না। পূর্বে দায়েরকৃত মোকদ্দমাটির বিচার সাপেক্ষে পরবর্তী মোকদ্দমার বিচার কার্য কি রাখবে? স্থগিত করবে। একই বিষয়বস্তু নিয়ে একই প্রতিকার প্রার্থনা করে দুই আদালতে সমান্তরালভাবে কোনো মোকদ্দমা চলতে পারে না। যদি দেখা যায় যে দুটি মোকদ্দমার বিষয়বস্তু এবং দাবিকৃত প্রতিকার একই এবং মামলা দুটির পক্ষ একই, তাহলে আদালত পূর্বে দায়ের করা মোকদ্দমা চলমান রেখে পরবর্তীতে দায়ের করা মোকদ্দমা কি রাখবে? স্থগিত রাখবে। এটাই 10 ধারার বক্তব্য। 10 ধারার তাৎপর্য যদি আমরা দেখি, অনেক সময় প্রশ্নে আসে যে তাৎপর্য লিখুন। তো বিচার প্রার্থীদের বা মোকদ্দমার উপর পক্ষকে কোনো হয়তো ক্ষতির সম্মুখীন হতে না হয় বা হয়রানির শিকার না হতে না হয়। শিকার বানান আপনারা অনেকে ভুল লেখেন। শিকার এক শিকার হলো, এটা ঠিক আছে, তালব্বস্যয় রস্বীকার কয়েকার কার শিকার, এটা হলো যে মানে ক্ষতিগ্রস্ত শিকার বা হয়রানির শিকার, সেটা। আর এক শিকার হলো দন্তন্বস্যয় ক দীর্ঘি কয়েকের কার, এটা হলো স্বীকার করা, স্বীকার করা, স্বীকৃতি দেওয়া, ওই শিকার। আচ্ছা, সেজন্য দেওয়ানি কার্যবিধি 1908-এর 10 ধারার বিধান দ্বারা মোকদ্দমা স্থগিতের বিধান রাখা হয়েছে। এরূপ স্থগিতের ফলে উভয় পক্ষই হয়রানি হতে রক্ষা পাবে এবং দুটি মোকদ্দমায় পরস্পর বিরোধী সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনা থাকবে না। কারণ যদি দুটি মোকদ্দমা একই সঙ্গে চলতে থাকে, তাহলে এর সিদ্ধান্ত হলে পক্ষগণ অনিশ্চয়তার মধ্যে পড়বে। তাহলে তাৎপর্য যদি আমরা একটু দেখি, বিরোধপূর্ণ সিদ্ধান্ত এড়ানো। সিদ্দিক মিয়া বনাম ইদ্রিস মিয়া মামলায় বলা হয়েছে যে 10 ধারার প্রধান উদ্দেশ্য হলো মকদ্দমার বহুত্ব নিবারণ করা বা বিরোধপূর্ণ সিদ্ধান্ত এড়িয়ে চলা। আপনি যদি একই মামলা দুইটা আদালতে চলে,
তাহলে এক মামলায় দেখা গেল এর পক্ষে দিছে, আর এক মামলায় ওর পক্ষে দিছে, পরে এই দুই মামলা নিয়ে সংঘর্ষ বেড়ে যাবে। মকদ্দমার বহুত্ব নিবারণ করা। রেস সাবজুডিস নীতির উদ্দেশ্য হলো মকদ্দমার পক্ষগণকে একটি মকদ্দমার মধ্যে সীমাবদ্ধ রাখা এবং একই বিষয় নিয়ে একাধিক মকদ্দমা দায়ের করা হতে পক্ষগণকে কি রাখা, বিরত রাখা। তারপরে দেখেন পক্ষ সময়ের অসুবিধা দূর করা। একই বিষয় নিয়ে একাধিক মোকদ্দমা চলমান থাকলে পক্ষসমূহ হয়রানির সম্মুখীন হতে পারে। তাই 10 ধারার অন্যতম উদ্দেশ্য হলো পক্ষসমূহের এই অসুবিধা দূর করা এবং রেস সাবজুডিস নীতি কার্যকর করা। আদালতের সঠিক ব্যবহার নিশ্চিত করা। দেওয়ানি কার্যবিধির 10 ধারার মাধ্যমে একই বিষয় নিয়ে একই পক্ষগণের মধ্যে চলমান পরবর্তী মোকদ্দমার কার্যক্রম স্থগিত করা, যাতে আদালত বিচারিক কাজে সময়ের সঠিক ব্যবহার করতে পারে। এখন উপাদান কিন্তু একেবারে ইজি, ওই আগের উপাদান যদি করেন এই উপাদান হুবহু এক। তো তারপরে একটু দেখি, দেখেন রেস সাবজুডিসের নীতিমালা বা উপাদান। অবশ্যই দুইটি মোকদ্দমা থাকতে হবে, একটা হলো পূর্বে দায়েরকৃত মোকদ্দমা আর একটা কি পরবর্তীতে দায়েরকৃত মোকদ্দমা। তারপরে উভয় মোকদ্দমার বিচার্য বিষয় প্রত্যক্ষ মৌলিকভাবে কি বলেন একই। উভয় মোকদ্দমা একই পক্ষগণের বা তাদের প্রতিনিধিদের মধ্যে হতে হবে। পূর্ববর্তী মোকদ্দমাটি অবশ্যই বিচারাধীন থাকতে হবে কোথায়, পরবর্তী মোকদ্দমাটি যে আদালতে দায়ের করা হয়েছে সেখানে, বা বাংলাদেশের কোন আদালতে যার দাবিকৃত প্রতিকার মঞ্জুর করার এখতিয়ার। একটা মামলা ধরেন ওই জমিটা মোল্লারহাটের ভিতরে আছে, গোপালগঞ্জের ভিতরে আছে, তাহলে মামলা তো গোপালগঞ্জেও করা যায়, মোল্লারহাটেও করা যায়। আগে বাগেরহাটে করছে, বাগেরহাটে করার পর আবার গোপালগঞ্জেও করছে, তাহলে যেটা আগে করছে সেটা চলবে আর পরেরটা স্থগিত থাকবে। পূর্ববর্তী মোকদ্দমাটি যে আদালতে দায়ের করা হয়েছে সেই আদালতের দাবিকৃত প্রতিকার দেওয়ার এখতিয়ার থাকতে হবে। উভয় মোকদ্দমার উভয় পক্ষগণ একই শর্তের অধীন মোকদ্দমা দায়ের করবে। তো এখানে বিশেষভাবে উল্লেখ্য যে পূর্ববর্তী মোকদ্দমাটা যদি একই পক্ষগণের মধ্যে একই বিষয়বস্তু নিয়ে আন্ডারলাইন করেন বিদেশি কোনো আদালতে চলমান থাকে, বিদেশি আদালতে, এবং পরবর্তী মোকদ্দমাটা যদি বাংলাদেশের এখতিয়ার সম্পন্ন কোনো আদালতে একই পক্ষগণের মধ্যে একই বিচার্য বিষয় নিয়ে দায়ের করা হয়, তবে পূর্ববর্তী মোকদ্দমার কারণে পরবর্তী মোকদ্দমাটি স্থগিত থাকবে না। অর্থাৎ বিদেশি আদালতের সিদ্ধান্তের ক্ষেত্রে রেস সাবজুডিস প্রযোজ্য। তারপরে যে সেম উদাহরণ, যে একটা মামলা বিচারাধীন আছে আর একটা যদি মামলা করে তাহলে পরের মামলাটা পরবর্তী মামলাটা রেস সাবজুডিস নীতি দ্বারা বাধাপ্রাপ্ত হবে। এখন আমরা যদি রেস জুডিকাটা রেস সাবজুডিসের পার্থক্য বলি, অলরেডি আমরা কিন্তু অনেকগুলো মুখে মুখে জানি। যে আগে সংজ্ঞাগত দেই, এটা রেস জুডিকাটা, এটা রেস সাবজুডিস ধারাগত হয়, এটা এত ধারা, এটা এটা 10 ধারা, এটা 11 ধারায়। তারপরে এটার একটা উদাহরণ দিলাম, ওটার একটা উদাহরণ দিলাম। সালাম আলাইকুম। হ্যাঁ ভাই, তাহলে সংজ্ঞা দিবেন, ধারা দিবেন, উদাহরণ দিবেন। বিদেশি আদালতের সিদ্ধান্ত রেস সাবজুডিসের ক্ষেত্রে বিদেশি আদালতের সিদ্ধান্ত প্রযোজ্য না, জুডিকেটার ক্ষেত্রে প্রযোজ্য। প্রকারভেদ নরমালি রেস সাবজুডিসের কোনো প্রকারভেদ নাই, কিন্তু রেস জুডিকাটা 6 প্রকার না, রেস জুডিকেটার 6টা ব্যাখ্যা। আবার প্রকারভেদ যদি আমি বলি 2 প্রকার, তাহলে প্রত্যক্ষ আর একটা হলো পরোক্ষ। 6 প্রকার লিখেন না অন্য। আর এইভাবেও দিতে পারেন যে রেস সাবজুডিসের ক্ষেত্রে পূর্বের মামলা অবস্থা দিয়ে একটা বানাইতে পারি। রেস সাবজুডিসের ক্ষেত্রে পূর্বের মামলা কি থাকে, চলমান থাকে। আর রেস জুডিকাটার ক্ষেত্রে পূর্বের মামলা কি হয়ে যায়, নিষ্পত্তি হয়ে যায়। আবার আরেকটা পয়েন্ট বানালাম, পরবর্তী মামলার অবস্থা। রেস সাবজুডিসের ক্ষেত্রে পরবর্তী মামলা কি হয়, স্থগিত। আর রেস জুডিকাটার ক্ষেত্রে খারিজ হয়ে যায়, বারিত হয়। এই তো। আর ইংরেজি প্রতিশব্দ এটারে ইংরেজিতে বলে রেস সাবজুডিস বা স্টে অফ সুট, আর এটারে বেরোলে রেস জুডিকাটা। ব্যাখ্যা 10 ধারায় ব্যাখ্যা আছে একটা, আর 11 ধারায় ব্যাখ্যা আছে কয়টা, 6টা। প্রযোজ্যতা 10 ধারা প্রযোজ্য হয় বিচারাধীন মামলার ক্ষেত্রে, আর 11 ধারা প্রযোজ্য হয় নিষ্পত্তিকৃত মামলার ক্ষেত্রে। এই হলো আমার রেস জুডিকাটা, রেস সাবজুডিস। তো যা পড়লাম আমরা রেস জুডিকাটা, রেস সাবজুডিস বা পরোক্ষ দোষ বা কনস্ট্রাকটিভ রেস জুডিকাটা, আপনারা কি বুঝছেন কিনা? এই ইখতিয়ার সাহেব, বুঝছেন? আচ্ছা, তাহলে আমরা একটু চলে আসি একতরফা ডিগ্রির ক্ষেত্রে রেস জুডিকাটা। লাইট জ্বালাই দেন সাহেব, একটা লাইট অন করে দেন ভাই। একতরফা ডিগ্রি আনারুল হক সাহেব বলেন তো কোথায় আছে, কাকে বলে একতরফা ডিগ্রি?
হুম। বিবাদী হাজির না হলে কি একতরফা ডিগ্রি দিয়ে দিবে? বলেন, বিবাদী হাজির না হওয়ার সাথে সাথে কি একতরফা ডিগ্রি দিয়ে দিবে? কি শর্ত আছে বলেন? জি, দেখবে যে বাদীর কোনো প্রতারণা আছে কিনা, সে কি সমন ঠিকঠাক ভাবে জারি করছে কিনা। যদি সে বাদীর কোনো ত্রুটি না থাকে, যে বাদী সমন ঠিকঠাক ভাবে জারি করছে, তাহলে একতরফা ডিক্রি দিতে পারে নয়া দেশের 6 বিধিতে। এখন একতরফা ডিক্রি দিয়ে দিলে ওই ক্ষেত্রেও কি রেস জুডিকাটা নীতি প্রযোজ্য হবে কিনা? অনুপ বলেন যে হবে কিনা। দিয়ে দিল না। কি বুঝে না বললেন, মানে ব্যাখ্যা দেন কেন হবে না? এক আছে সাথে, তাই বলেন হবে কিনা। একতরফা ডিক্রি মানে তো একজন বাদী জিতে গেছে, যেহেতু বিবাদী আসে নাই, তাহলে একতরফা ডিক্রি, ডিক্রি একতরফা হোক আর দোতরফা হোক, ডিক্রি মানেই তো পক্ষগণের অধিকার চূড়ান্ত ভাবে নিষ্পত্তি হয়ে গেছে। তাহলে ওই সেম বিষয় নিয়ে বিবাদী যদি আবার মামলা করে, তাহলে ওই দ্বিতীয় মামলাটা কি হবে? পারিত হবে। তার মানে একতরফা ডিক্রির ক্ষেত্রে আমার জুডিকাটা নীতি প্রযোজ্য। এখন বিবাদীর প্রতিকার সে এসে আপিল করুক, সে এসে একতরফা ডিক্রি রদের আবেদন করুক। বুঝতে পারছেন? তাহলে ডিক্রি একতরফা হোক আর দোতরফা হোক, ডিক্রি তো ডিক্রি, আর ডিক্রি হলেই সেই ক্ষেত্রে রেস জুডিকাটা প্রযোজ্য। একটু পড়ি। 20 নম্বর প্রশ্ন, হৃদয় সাহেব। কোন একটি মকদ্দমার বিচার্য বিষয়ে পক্ষগণের মধ্যে একতরফা বিচারে নিষ্পত্তি হলো, সেই বিষয়ে পক্ষগণের মধ্যে পুনরায় মকদ্দমা চলবে না, বরং রেস জুডিকাটা নীতি দ্বারা বারিত হবে। কারণ বিচার একতরফা হোক বা দুতরফা হোক, বিচার কি? বিচারই। শুধুমাত্র পূর্বের কন্টেস্টেড মামলার দায়ের ক্ষেত্রে এই নীতি প্রয়োগ করা যাবে এটা ঠিক নয়। বিবাদী পক্ষের উপর সঠিকভাবে সমন জারির পরেও যদি ওই পক্ষ উপস্থিত না হয়, তখন একতরফা ডিক্রি দেওয়া হয়। সেক্ষেত্রে ওই মামলার বিষয়বস্তু নিয়ে ওই মামলার বিবাদী পক্ষ যদি কোনো মামলা দায়ের করে, তবে তার রেস জুডিকাটা নীতিতে কি হবে? পালিত হবে। বর্তমানে সমনের সঙ্গে আর্জির অনুলিপিও বিবাদী পক্ষের উপর জারি করা হয়। কাজেই বিবাদী পক্ষ সমন পাওয়ার পরেই জানতে পারে তার বিরুদ্ধে কি কি দাবিতে মামলা করা হয়েছে। সে যদি আদালতে উপস্থিত না হয়ে কোনো লিখিত জবাব দাখিল না করে, তাহলে ধরে নেওয়া হয় যে সে বাদীর দাবি স্বীকার করে নিয়েছে। এই কারণেই একতরফা ডিক্রিও ও ওই বিবাদীর উপর বাধ্যকর হবে, এবং সে নতুন কোনো মামলা দায়ের করলে তার রেস জুডিকাট নীতিতে বারিত হবে। যদি প্রতারণার মাধ্যমে পূর্বের মামলা ডিগ্রি হাসিল করা হয়েছে মর্মে অভিযোগ করে নতুন মামলা দায়ের করা হয়, সেক্ষেত্রে এই নীতি প্রযোজ্য হবে না। তবে যদি এইভাবে মনে করেন, একটা মানে একটা বিচারিক নজির আছে যে একতরফা ডিক্রিটা যদি নেয় প্রতারণামূলক উপায়, তাইলে আবার একতরফা মানে জুডিকাটা নীতি কি হবে না বলেন? প্রযোজ্য হবে না। বিবাদে যদি দেখাইতে পারে যে একতরফা ডিগ্রি নেওয়া হয়েছে ঠিক আছে, কিন্তু এটা করতে নিয়েছে প্রতারণামূলক ভাবে, আমার কোনো সমন টমন কোনোদিন জীবনে দেয় নাই, সেই ক্ষেত্রে আবার প্রযোজ্য হবে না। বিচারিক নজির দেখেন যে দোতরফা ডিক্রি বা আদেশ যেভাবে রেস জুডিকাটার আওতায় পড়ে, তেমনি ভাবে একতরফা ডিক্রি বা আদেশের ক্ষেত্রেও রেস জুডিকাটা প্রযোজ্য। তাহলে অনুপ বলেন, অনুপ বলেন যে একতরফা ডিক্রির ক্ষেত্রে রেস জুডিকাটা প্রযোজ্য হবে কিনা? অনুপ, হবে? বলা হবে। মনে হবে হবে? হবে। মনে হওয়ার কথা জোর হলো না কেন? হ্যাঁ, মনে হয় কথা বলি। তাহলে একতরফা ডিগ্রি আর দোতরফা ডিগ্রির মধ্যে পার্থক্য কি? অনুপ বলেন কি, দোতরফা ডিগ্রি কারে বলে আর একতরফা ডিগ্রি কারে বলে? বলেন। পারবো না। কি পারবেন? আমরা পড়ছি না বহুদিন দোতরফা ডিগ্রি, বলেন পারবেন? শান্ত সাহেব ভাই বলেন তো দোতরফা ডিগ্রি কারে বলে? যে ডিগ্রিতে কেউ অনুপস্থিত না, উভয় শোনামেলা করে যে ডিগ্রি হইতে, সেটা হলো কি? দোতরফা ডিগ্রি। বুঝছেন? প্রতিপক্ষ আসে নাই, প্রতিপক্ষ আসে নাই, আপনাদের জিতাই দিতে, তাহলে একতরফা। আর উভয় আসছে খেলাধুলা করে গোল দিয়ে দিচ্ছে, এটাই হচ্ছে কি? দোতরফা। তাহলে ডিগ্রি একতরফা হোক বা দোতরফা হোক,
উভয় ক্ষেত্রেই রেস জুডিকাটা নীতি। এখন আমরা চলে আসি সহবাদী আর সহবিবাদী। আনোয়ারুল হক সাহেব বলেন তো, সহবাদী আর সহবিবাদী কাদের বলে? একটি মামলায় হুম। যখন একাধিক বাদী বা একাধিক বিবাদী থাকে, হ্যাঁ। হ্যাঁ, একাধিক বাদীদের পক্ষে আছে তাকে সহবাদী, হ্যাঁ। আর অন্য পক্ষে থেকে একাধিক বাদী আছে তাকে সহবাদী। যাক, মাশাআল্লাহ। একটা মামলা যদি অনেকজন বিবাদী থাকে, তাহলে একজন আর একজনের সহবাদী। আর একটা মামলা যদি অনেকজন বিবাদী থাকে, তাহলে একজন আর একজনের কি? সহবিবাদী। যেরকম আমরা সহ অভিযুক্ত করছি না, কো অ্যাকিউজড, যে একটা অপরাধ যদি অনেকজনে মিলে করে, তাহলে একজনের আর একজনের সাপেক্ষে সহ অভিযুক্ত বলে। তো কোনো মকদ্দমায় একাধিক বাদী হলো সহবাদী এবং একাধিক বিবাদী হলো সহবিবাদী। সাধারণত একটি মকদ্দমায় দুই বা ততোধিক বিবাদমান পক্ষ থাকে এবং তাদের মধ্যে প্রত্যক্ষ বা মূল বিচার্য বিষয় থাকে। একটি মকদ্দমার একাধিক বাদী বা বিবাদীগণের মধ্যে উত্থাপিত বিচার্য বিষয় এখতিয়ার সম্পন্ন আদালতে চূড়ান্তভাবে নিষ্পত্তি হয়ে থাকলে ওই মকদ্দমার বাদী এবং বিবাদীগণ বা স্থলবর্তীগণ একই বিষয় নিয়ে পরবর্তীতে কোনো মকদ্দমা দায়ের করতে পারবে না। অর্থাৎ সহবাদী এবং সহবিবাদীদের মধ্যেও রেস জুডিকাটা নীতি প্রযোজ্য হবে। ধরেন অনুপ, এইভাবে যদি বলি যে অনুপ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, তো এমাদ পরিবহন আর একটা প্রাইভেট কারের সংঘর্ষে অনুপ আহত হয়েছে। তাহলে অনুপ এই জায়গায় ক্ষতিপূরণের মামলা করছে কাদের বিরুদ্ধে বলে? বিবাদী হবে ওই ইমাদ পরিবহন আর প্রাইভেট কারের মালিক। অনুপ হলো বাদী আর ওনরা ওনরা দুইজন হচ্ছে বিবাদী। এখন এই মামলায় ধরেন অনুপরে আদালত, অনুপ যে ক্ষতিপূরণ চাইছিল 1 কোটি টাকা, আদালত ক্ষতিপূরণ দিয়েছে 10 লাখ টাকা এবং বললো যে এই জায়গায় প্রাইভেট কার কোনো ক্ষতিপূরণ দিবে না, 10 লাখ টাকা পুরোটাই দিবে হিমাত পরিবহন। অর্থাৎ প্রাইভেট কারের কোনো দোষ ছিল না, এটা প্রমাণিত হওয়াতে প্রাইভেট কারের কোনো ক্ষতিপূরণ দেওয়া লাগে। পরবর্তীতে আবার কিছুদিন পরে অনুপ এখন যায় শুধু মামলা করছে ওই প্রাইভেট কারের বিরুদ্ধে যে আমি ক্ষতিপূরণ চাই প্রাইভেট কারের কাছে ওই একই অ্যাক্সিডেন্ট নিয়ে। বলেন তো এটা রেস জুডিকাটা নিতে তারা বাড়িতে হবে কিনা? কারণ ওনাদের মধ্যে তো একবার এই বিষয় নিয়ে কি হয়ে গেছে, নিষ্পত্তি হয়ে গেছে। তো এটা তো আর কোনো মানে, ওই মামলা তো যদিও তাকে দেওয়া লাগে নাই, কিন্তু সে ওই মামলা তো সহবিবাদী ছিল, তো ওই মামলার রায় তো একবার নিষ্পত্তি হয়ে গেছে, এটা রেস জুডিকাটা নিতে তারা অবশ্যই পারিত। বুঝছেন? আচ্ছা, একটা যেটা আমাদের প্রশ্নের অংশ না, সেটা হলো যে যে সম্মতিসূচক ডিক্রি বা সোলেনামার ক্ষেত্রে রেস জুডিকাটা নীতি প্রযোজ্য কিনা। আনারুল হক সাহেব বলেন তো, সম্মতিসূচক ডিগ্রি কাকে বলে? মামলা চলাকালে হুম। দুই পক্ষ সম্মত যে আবেদনের কিছু টাকা দিতে হবে। আমরা এই বিষয়ে একমত। এবং আমরা বিদ্যুতের কত আদেশের কত কততে আছে? এই চব্বিশের 23 আদেশের 3 বিধি। 23 আদেশের 3 বিধি। আচ্ছা, আপোসনামার ভিত্তিতে যদি কোনো মামলায় ডিগ্রি হয়, তাহলে আপোসনামায় যারা পক্ষ তাদের উপর ওই ডিগ্রি বাধ্যকর হবে। কিন্তু যদি কোনো পক্ষ দাবি করে যে যে প্রতারণামূলক বা জোরপূর্বক বা ভুল বুঝিয়ে ওই আপোসনামায় তার দস্তখত গ্রহণ করা হয়েছে, সেক্ষেত্রে ওইরূপ অভিযোগ প্রমাণিত হলে পূর্বের ডিগ্রির কোনো কার্যকারিতা থাকবে না, বরং ওই ডিগ্রির কারণে পরবর্তী মামলা রেস জুডিকাটা নিতে তারা বারিত হবেন। আপনি ডিগ্রি একতরফা হোক, দোতরফা হোক, সম্মতিসূচক হোক, ডিগ্রি হলেই সেটার বিরুদ্ধে রেস জুডিকাটা প্রযোজ্য হবে না। কিন্তু যদি ওই আপোস করা হয় প্রতারণা করে, বা যদি একতরফা ডিগ্রি নেওয়া হয় প্রতারণা করে, তাহলে আবার কিন্তু রেস জুডিকাটা নীতি প্রযোজ্য হবে না। এ হলো মূল কথা। আদালতের মাধ্যমে আপোসনামা সূত্রে বা সোলে সূত্রে ডিগ্রি হলেও তা এক ধরনের বিচার নিষ্পত্তি। অতএব রেস জুডিকাটা নীতি আদালত কর্তৃক আপোসনামা সূত্রে বা সোলে সূত্রে নিষ্পত্তিকৃত মোকদ্দমার ক্ষেত্রে কি হবে? প্রযোজ্য হবে। তো আমরা একটা, এখানে আমাদের একটা সমস্যামূলক প্রশ্ন আছে, এই প্রশ্নটায় চলে আসি। সমস্যামূলক প্রশ্ন কি হৃদয় সাহেব, ইয়া সাহেব কই, সাইদুল সাহেব কই? উনি আসবে না? কি আসবে না?
বাগের আচ্ছা আচ্ছা, দেখেন বাগেরহাট কি চাকরি করতো কোনো? কামাল জামালের বিরুদ্ধে ঘোষণামূলক মোকদ্দমা দায়ের পূর্বক দাবি করে যে সে শিপনের নিকট হতে ওয়ারিশি সূত্রে সম্পত্তি পাবার অধিকারী। কামাল জামালের বিরুদ্ধে মোকদ্দমা দায়ের পূর্বক দাবি করে যে যে সে ওয়ারিশি সূত্রে জমি পাবার অধিকারী। উক্ত মামলা কি হয়ে যায় বলেন? খারিজ হয়ে যায়। আহ কামাল কি বিরুদ্ধ দখলজনিত কারণে উক্ত সম্পত্তির দাবি করে নতুন আর একটি মোকদ্দমা মানে দাবি করতে পারবে কিনা? তো এখানে একটা বিষয় দেখেন, কামাল মামলা করছে কার বিরুদ্ধে? জামালের বিরুদ্ধে। এবং সে বলছে যে তোমার আমি শিপনের কাছ থেকে এই ওয়ারিশি সূত্রে এই সম্পত্তি পাইছি। তো এটার জন্য সে দাবি করছে আর কি। তো উক্ত মামলা কি হয়ে যায়? খারিজ হয়ে যায়। কামাল কি বিরুদ্ধ দখল জনিত কারণে পরে সে ওই মামলা, তার সত্যের মামলা তো খারিজ হয়ে গেছে, এখন পরে এসে সে দাবি করতেছে অ্যাডভার্স পজিশন, এই এই মামলা আমি বিরুদ্ধ দখল সূত্রে পাইছি। তাহলে বলতেছে যে কামালের এই মামলাটা কি মানে দায়ের করতে পারবে কিনা, বা করলে এই মামলা চলবে কিনা, বলেন তো হবে কিনা? সত্যের মামলা যদি তার খারিজ হয়ে যায়, সত্য দখল দ- হ্যাঁ, তাহলে ওই জায়গা তো দখল যে তার আছে এটা তো আগের মামলায় সে দেখাতে পার, সে আগের মামলায় যেহেতু দেখাই নেই, তাহলে এখন দেখাইলে সেটা পরোক্ষদোষ দ্বারা কি হবে? পারিত হবে। তাহলে আমরা যে কোনো সমস্যামূলক প্রশ্ন যেভাবে লিখবো, যারা নতুন আছেন তাদের উদ্দেশ্যে আবারও বলি, আমরা প্রথমে লিখবো ঘটনার বর্ণনা। এই জায়গায় মোটামুটি আপনারা সবাই জানেন, প্রশ্নে যা জানতে চাইছে তার আগ পর্যন্ত হলো কি ঘটনার বর্ণনা। তারপরে যদি আমরা দেখি বিচার্য বিষয়, কামাল বিরুদ্ধ দখলজনিত কারণে উক্ত সম্পত্তির দাবি করে মামলা করতে পারবে কিনা, এটা হলো বিচার্য বিষয়। তারপরে আমরা চলে আসবো আইনানুগ পর্যালোচনা। আপনার মনে যত যা আছে সব লিখতে হবে কিসের ভিতরে? আইনানুগ পর্যালোচনা। কিন্তু প্রকৃতপক্ষে ঘটনার বর্ণনা এবং বিচার্য বিষয় লিখতে হলে এখানে কিন্তু আমার প্রশ্ন দেখেই এই দুইটা জিনিস আমি লিখতে পারবো। তা এখন আইনানুগ পর্যালোচনায় বলে দিবেন যে উক্ত অংশে কামাল উক্ত সম্পত্তি দাবি করে নতুন আর একটি মোকদ্দমা দায়ের করতে পারবে না। এখানে প্রথমে ওয়ারিশি সূত্রে সত্য লাভ করেছে বলে দাবি করে পরবর্তীতে মোকদ্দমাতে সে বিরুদ্ধ দখল সূত্রে সত্য লাভ করেছে দাবি বলে দাবি করে, যেহেতু প্রথম মোকদ্দমায় বিরুদ্ধ দখলমূলক সত্য অর্জনের বিষয়টি উল্লেখ করা উচিত ছিল এবং সুযোগ ছিল, কিন্তু তা উল্লেখ না করায় পরের মোকদ্দমাটি পরোক্ষ দোষারোপ রেজ জুডিকাটা নিতে কি হবে বলেন? পারিত হবে। এখন এই জায়গা খুব সংক্ষেপে লেখা। তো তারপরে আবার পরোক্ষ দোষ কি, এটার একটু ব্যাখ্যা দিয়ে দিবেন। এই যে যে দেওয়ানি কার্যবিধির 11 ধারার 4 নং ব্যাখ্যায় পরোক্ষ দোষ নীতি উল্লেখ করা হয়েছে। বাদী তার মামলার সমর্থনে যেসব দাবি আদিতে উল্লেখ করা উচিত ছিল তা যদি না করে, বা বিবাদী বাদীর দাবি খণ্ডনের জন্য যে বক্তব্য রাখা উচিত ছিল তা লিখিত ভাবে উল্লেখ না করে, তাহলে যে বিষয়গুলো উল্লেখ করা উচিত ছিল কিন্তু সুযোগ থাকা সত্ত্বেও করেনি তা উল্লেখ করা কোনো পক্ষই পরবর্তীতে কোনো মামলা করতে পারবে না। কারণ এক্ষেত্রে ধরে নেওয়া হবে যে অনুল্লেখিত বিষয়গুলো ওই মামলার প্রত্যক্ষ বা মূল বিচার্য বিষয় ছিল। সিদ্ধান্ত, সুতরাং কামাল বিরুদ্ধ দখলজনিত কারণে উক্ত সম্পত্তি দাবি করে নতুন আর একটি মোকদ্দমা দায়ের করতে পারবে না, কারণ পরবর্তী মোকদ্দমাটি পরোক্ষ দোষ দ্বারা কি হবে? বাড়িত। বুঝছেন? প্রশ্ন আছে কোনো? আচ্ছা, 2 নম্বর প্রশ্নটা আমরা দেখি। করিম সুনির্দিষ্ট প্রতিকার আইনের 9 ধারার একটি মামলার বিবাদী ছিল। কয় ধারার? 9 ধারার সে ছিল বিবাদী। উক্ত মামলায় তার বিরুদ্ধে ডিক্রি হয় এবং মামলার বাদী ডিক্রি মূলে নালিশি জমিতে দখল লাভ করে, মানে করিম রে দখলের ত্যাগ সরাই দেয় 9 ধারার মামলা। করিম তখন বাদী হয়ে ওই জমিতে তার সত্ত্ব ঘোষণা এবং খাস দখলের প্রার্থনা করে আরেকটি মামলা দাঁড়িয়ে পড়ে। এই মামলার পরিণতি ব্যাখ্যা করুন। এটা কি রেস জুডিকাটা দ্বারা বাড়িতে হবে কিনা বলেন? কেন হবে না বলেন? সুনির্দিষ্ট প্রতিকারণে 9 ধারায় বলা আছে যে আপনি যদি 9 ধারার মামলা হেরে যান তাহলে 842 ধারা মামলা করা যাবে। এই জায়গা সত্য আগের মামলায় ছিল 9 দখল, আর 842 সত্য প্লাস দখল। এখন বলতে পারেন আগেরটাও তো দখল এটাও দখল, মিলেই তো যায়, তাহলে বাড়িতে হবে কিনা? বাড়িতে হবে না এই কারণে, কারণ ওই জায়গায় আমাদের বলা আছে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 9 ধারা এটার বৈধতা দেওয়া হয়েছে যে 9 ধারার মামলায় হেরে গেলেও পরবর্তীতে 842 ধারা মামলা দায়ের করা যাবে। তাহলে এই জায়গায় আমরা তো লিখে ফেলবো যে এই জায়গায় কনস্ট্রাকটিভ প্রেস জুডিকাটা নীতি প্রযোজ্য হবে না। কেন হবে না? কারণ 9 ধারায় মামলার ক্ষেত্রে কনস্ট্রাকটিভ প্রেস জুডিকাটা নীতি প্রযোজ্য হয় না।
9 ধারার মামলায় হেরে গেলে যদি আপনার সত্য থাকে 8 ও 42-এর মামলা করা যাবে, কিন্তু 9 ধারার মামলায় হেরে গেলে 9 ধারা করা আর যাবে না। কেউ না বুঝলে প্রশ্ন করেন, এতক্ষণ যা যা পড়লাম কেউ যদি না বুঝে থাকেন তাহলে প্রশ্ন করতে পারেন। অনুপ সাহেব। অনেকটা ইচ্ছা করছে যে 9 ধারায়, ওই 9 ধারায় আর করতে পারবো না, আমি 8 ও 42 করতে পারবো। হ্যাঁ, কারণ আপনার মন বলতেছে যে 9 ধারায়, 9 ধারার মামলা হারলে 9 ধারা আর পারবেন না, কিন্তু 9 ধারার মামলা হারলে আপনার যদি সত্য থাকে সত্য আমি চাইতে পারবো। এটাই সুনির্দিষ্ট প্রতিজ্ঞা আইনের 9 ধারায় বলা আছে। আমরা 10 ধারার একটা মুসাবিদা দেখি, দেখেন। দেওয়ানি কার্যবিধির 10 ও 151 ধারা অনুসারে মকদ্দমা স্থগিতের জন্য দরখাস্ত মোকাম পান নাই? আছে আছে, রুবেল ভাই গেছে, আর আপনি পান নাই, কোনো কথা নেই। রেগুলার আইসে পাচ্ছেন না, আর মাঝে মধ্যে আসে, তাই খুঁজে বের করে লাগছে একবারে। দেখেন, স্মার্ট হয় স্যার, বিহেভিয়ার হলো সে পাবেই পাবে। মোকাম পাইছেন? কোথায় আছে বলেন না। আচ্ছা, মোকাম বিজ্ঞ যুগ্ম জেলা জজ, প্রথম আদালত ঢাকা। এখানে আপনি মোকাম লিখতেও পারেন, নাও লিখতে পারেন, সমস্যা নাই। দেওয়ানি মামলা নং 28/2012। ক সমান সমান হচ্ছে বাদীপক্ষ। এখন আপনি যদি মনে চায় যে ক এর পিতার নাম, ঠিকানা সবকিছু দিবেন, দিবেন, কোনো সমস্যা নাই। আর সময় কম থাকলে শুধু ক দিয়ে ডট ডট বাদীপক্ষ দিলেও হবে, কিন্তু মূল মামলার ক্ষেত্রে তো বিস্তারিতই লিখতে হয়। আমি তো এই জায়গায় মূল মামলা লিখতে, মানে আমি তো আর বাস্তবে দরখাস্তটা দিচ্ছি না, আমার এই জায়গা জাস্ট ফরম্যাটটা ঠিক আছে কিনা। বনাম খ বিবাদী পক্ষ বা দরখাস্তকারী, তাহলে এই জায়গায় দরখাস্তটা কি করতেছে? বিবাদী। দেওয়ানি কার্যবিধির 10 ও 151 ধারা অনুসারে মকদ্দমা স্থগিতের জন্য আবেদন। তো সাহেব, এই জায়গায় সিরিয়াল আপনার হয়তো বা 4 5 6 7 8 হয়ে আছে না, এই জায়গায় 1 নাম্বার সিরিয়াল। তো ঠিক আছে সিরিয়াল। আচ্ছা আচ্ছা, মানে ঠিক করে নিয়ে আর কি। বিবাদী বা দরখাস্তকারী পক্ষের বিনীত নিবেদন এই যে, অত্র সত্য ঘোষণার মকদ্দমাটি বাদী ক 1/4/2012 তারিখে যুগ্ম জেলা জজ প্রথম আদালতে ক্ষয়ের বিরুদ্ধে দায়ের করে, মানে এত তারিখে মামলাটা দায়ের করে, এবং ওই মামলাটা ইস্যু গঠনের জন্য ধার্য আছে। ইতিপূর্বে একই বিচার্য বিষয় নিয়ে একই বাদী এবং বিবাদীর মধ্যে যুগ্ম জেলা জজ 2 আদালতে মকদ্দমা জ্ঞাত ইতিমধ্যে কি আছে, চলমান। মানে একই বিচার্য বিষয় নিয়ে অলরেডি এর আগেই একটা মামলা চলমান আছে, আবার এই আদালতেও মামলা আবার করছে। যেহেতু একই বিচার্য বিষয় নিয়ে একই পক্ষগণের মধ্যে এখতিয়ার সম্পন্ন আদালতে 2টি মকদ্দমা চলমান, তাই ন্যায় বিচারের স্বার্থে পরবর্তীতে দায়েরকৃত মকদ্দমাটির কার্যক্রম স্থগিত করা প্রয়োজন, নতুবা নতুবা উভয় আদালতের সিদ্ধান্ত একে অন্যের সাথে সাংঘর্ষিক হতে পারে, যা ন্যায় বিচারের পরিপন্থী। এছাড়া অন্যান্য বক্তব্য সমূহ শুনানিকালে উপস্থাপন করা হবে। তারপরে অতএব উপরোক্ত অবস্থাধীনে হুজুর আদালতের নিকট বিনীত প্রার্থনা এই যে, ন্যায় বিচারের সাথে দেওয়ানি কার্যবিধির 10 ও 151 ধারা অনুসারে অত্র মোকদ্দমার কার্যক্রম স্থগিত করতে কি হয় বলেন, মর্জি। এবং আদালতের উক্ত সদয় আদেশের জন্য বিবাদী পক্ষ চিরকৃতজ্ঞ। ধন্যবাদ। 151 ধারায় আছে দেওয়ানি আদালতের সহজাত ক্ষমতা। দেওয়ানি আদালতে যত যা চান সব সময় সহজাত ক্ষমতা নিয়ে চাইতে হবে, এটা অনেকটা আল্লাহর রহমতের মতো। আপনি যদি আল্লাহরে কোন যে আমি নামাজ পড়ছি আমার জান্নাতে নিতে হবে, তাহলে জান্নাতে তো পরের কথা, দোজখেও স্থান হবে না। বুঝতে পারছেন যে আমি নামাজ পড়ছি, কিন্তু আপনি রহমত দিয়ে আমারে জান্নাতে নিয়ে যান। তাই 151টা হলো যে আমার আইনে আছে, কিন্তু আইনে থাক বা না থাক আমি ন্যায় বিচারের সাথে এটা দাবিও করতেছি, এটাই হলো
51। দেওয়ানি মামলা, দেওয়ানি কার্যবিধিতে যে কোনো দরখাস্তই দেন না কেন সাথে 151 যোগ করা যায়, কারণ দেওয়ানি সকল আদালতের সহজত ক্ষমতা আছে, কিন্তু ফৌজদারি কোন আদালতের আছে বলেন তো? শুধুমাত্র হাইকোর্ট বিভাগের, তাও কত ধারায়? 561 ক বা 561 এ। বুঝছেন? আপনি আরজি সংশোধন লাগবে 6-এর 17-র সাথে 151, আরজি খারিজ লাগে দরখাস্ত দিচ্ছেন 7-এর 11-র সাথে 151, অস্থায়ী হিসেবে টাকা দিচ্ছেন 39 আদেশের 1-এর সাথে 151, আপনি রিসিভার নিয়োগের আবেদন করছেন 40 আদেশের 1-এর সাথে 51। তাহলে হলফনামা, হলফনামা তো অ্যাজ ইউজুয়াল মোটামুটি যা জানেন, পিতা অমুক, আর আসল পরীক্ষার সময় এগুলো ডট ডট দিয়ে দেবেন না, পিতা একজনকে বানাই দিবেন, মন যার নাম আছে একটা বানাই দিবেন, পিতা মাতা ঠিকানা পেশা বয়স ধর্ম, জাতীয় পরিচয় নাম্বার এই। আবার কেউ আবার জাতীয় পরিচয়পত্র নাম মুখস্থ করেন না, এমনি যা মনে যা আঠে তাই দিয়ে দেন। আমি এই মামলার বিবাদী, হলফনামা সম্পাদন করার উপযুক্ত ব্যক্তি বটে, জ্ঞান বিশ্বাস অবগতির মধ্যে এই হলফনামাকারী স্বাক্ষর। এই বাবু, তো এই হলো আমার রেস সাবজুডিস আর রেস জুডিকাটা। আপনারা অনলাইন অফলাইনে যারা আছেন না না আছেন, মানে যদি রেস জুডিকাটা বা রেস সাবজুডিস নিয়ে কোনো প্রশ্ন থাকে আমারে জিজ্ঞাসা করতে পারেন। ইখতিয়ার সাহেব, ঠিক আছে? অনুপ সাহেব, তাহলে আমি আপনাদের রেস জুডিকাটা নিয়ে একটা প্রশ্ন লিখতে দেই, একটা প্রবলেম লিখে ধ্যান দিয়ে আমারে এই পারেন কিনা, নতুন এই জায়গা নাই। খাতা আনছেন? কেউ না আনলে আমার এই জায়গা থেকে কাগজ নেন, খাতা অনেকটা সাথে করে নিয়ে আসবেন সব দিন। এখন যদি আপনাদের ঘুম না ভাঙে, আর কবে ভাঙবে বলেন? আর সময় আছে? আপনার কি বিক্রয় দলিলের ভিত্তিতে মোবাইল দেখবি না? কতিপয় সম্পত্তির দখল প্রাপ্তির জন্য, এই লেখেন না কেন? কাগজ নেন, ওনার কাগজ দেন তো। ওই যে এই যে প্রিন্টার এটা টান দেন, নিচেরটা নিচেরটা, ওই যে প্রথম যে, হ্যাঁ টান দেন, টান দেন, ওই যে হ্যাঁ ওই জায়গায় কাগজ দেন, আরেকটা দেন, আরো দুইটা দেন, পিছনে দেন তো একটু। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা বলি, বিক্রয় দলিলের ভিত্তিতে কতিপয় সম্পত্তির দখল প্রাপ্তির জন্য আরিফ বদরুলের বিরুদ্ধে মকদ্দমা দায়ের করে। আরিফ বদরুলের বিরুদ্ধে মকদ্দমা দায়ের করে, লেখছেন? তারিখ, উক্ত বিক্রয় দলিল, উক্ত বিক্রয় দলিল নকল মর্মে বদরুল দাবি করে। তারিখ, আদালত বদরুলের দাবি গ্রহণ করে এবং মকদ্দমাটি খারিজ করে।
উক্ত একই দলিলের ভিত্তিতে, দাঁড়িয়ে দিয়ে লেখেন, উক্ত একই দলিলের ভিত্তিতে অন্যান্য কিছু সম্পত্তি, অন্যান্য কিছু সম্পত্তির জন্য আরিফ পরবর্তীতে অন্য আরেকটি মামলা দায়ের করেন। আরিফ পরবর্তীতে অন্য আরেকটি মোকদ্দমা দায়ের করেন। অন্য আরেকটি মোকদ্দমা দায়ের করেন। দাঁড়ি পরবর্তীতে দায়েরকৃত মোকদ্দমাটি রেস জুডিকাটা নীতি দ্বারা বারিত হবে কিনা, প্রশ্নবোধক চিহ্ন। পরবর্তীতে দায়েরকৃত মোকদ্দমাটি রেস জুডিকাটা নীতি দ্বারা বারিত হবে কিনা। আমার সামনে যারা আছেন লিখে দেখান, আর অনলাইনে যারা আছেন লিখে ছবি দেন, যার যার পসিবল হয় এখনই ছবি দেন, লিখেন। ভাই 14 ক নাম্বার প্রশ্নটা দেখেন যে রায়ের পূর্বে ক্রোক বলতে কি বুঝেন, কোন কোন ক্ষেত্রে রায়ের পূর্বে ক্রোক করা হয়, আর রায়ের পূর্বে ক্রোক, অ্যাটাচমেন্ট বিফোর জাজমেন্ট এবং রায়ের পূর্বে আটক, এই দুইটার ভিতরে আসলে পার্থক্য কি। আচ্ছা, খুব সংক্ষেপে যে জিনিসটা জানা দরকার, আপনারা তো সবাই মোটামুটি জানেন ক্রোক মানে তো অ্যাটাচ, ক্রোকের ইংরেজি হচ্ছে অ্যাটাচমেন্ট। অ্যাটাচমেন্ট বুঝেন তো, মানে আদালত কোনো সম্পত্তি ক্রোক করে আদালতের হেফাজতে নিয়ে নেয়, পরবর্তীতে ওই সম্পত্তিটা দেখাশোনার দায়িত্ব আদালত যার উপর ন্যস্ত করে তারা বলে রিসিভার। কি বলেন? রিসিভার। কারণ আদালত বিচারক তো আর ওই জায়গায় যে ঘরবাড়ি দিয়ে শুয়ে থাকবে না, সম্পত্তি পাহারা দেবে না, দেবে? বিচারক ওই সম্পত্তি দেখাশোনার দায়িত্ব যারা দিবে তারা বলে হচ্ছে রিসিভার। এখন একটু বোঝেন, নর্মালি একটা সম্পত্তি ক্রোক কখন করে? সাধারণত ক্রোক করে যখন একটা মামলায় এক পক্ষ জিতে আর এক পক্ষ হারে। ধরেন আপনি এইভাবে বলি যে আনোয়ারুল হক সাহেব 5 লাখ টাকা আদায়ের মামলা করছে অনুপের বিরুদ্ধে, তা আনোয়ারুল হক সাহেব জয়লাভ করছে। এখন আনোয়ারুল হক সাহেব জয়লাভ করার সাথে সাথেই তো অনুপ টাকা দিবে না। আমাদের দেওয়ানি মামলার মানে পরবর্তী একটা ধাপ আছে, সেটা হলো আমি যদি ডিগ্রির ফল ভোগ করতে চাই আমাকে আবার জারি মামলা করতে হবে। জারি মামলা আবার আনোয়ারুল হক সাহেবকে এই ডিগ্রি নিয়ে জারি মামলা করবে। জারি মামলা করার পর অনুপের যদি অনুপের যদি নগদ টাকা থাকে তাহলে নগদ টাকা আদায় এনে আনোয়ারুল হক সাহেবকে দিয়ে দিবে জারিকারক আদালত। যদি নগদ টাকা না থাকে, তাহলে যদি দেখে যে অনুপের নগদ টাকা নাই, এবার তার জমি আছে, তাহলে জমি ক্রয় করে কি করবে? বিক্রয় করবে। বিক্রয় করে টাকাটা আনাউল হক সাহেবকে আদায় করে দেবে। এ হলো প্রসিডিউর। তো তার মানে ক্রোকের যে বিধানটা, এটা করা হয় মামলা নিষ্পত্তি হয়ে যাওয়ার পরে। কারণ মামলা নিষ্পত্তির ডিগ্রি হওয়ার পরেই তো বোঝা যাচ্ছে যে এক পক্ষ জয়লাভ করে আর এক পক্ষ মামলায় হেরে যায়, নাকি? যে জয়লাভ করে তাকে ডিগ্রির ফল ভোগ করার জন্য বিবাদীর সহায় সম্পত্তি কখনো কখনো ক্রোক করে, কখনো কখনো আমরা সামনে পড়বো 51 ধারায় জারি মামলা করা যায় 5টি উপায়, তার মধ্যে মানে 5টি উপায় একটা ডিগ্রি জারি করতে পারে, তার মধ্যে একটা হলো ক্রোক ও বিক্রয়। তো এখন আমাদের দেওয়ানি কার্যবিধির 38 আদেশে দুইটা জিনিস আলোচনা করছে। এক হলো রায়ের পূর্বে আটক বা গ্রেফতার, অ্যারেস্ট বিফোর জাজমেন্ট, আর একটা হলো রায়ের পূর্বে প্রোগ বা অ্যাটাচমেন্ট বিফোর জাজমেন্ট। এখন প্রশ্ন হলো যে রায়ের পরে ক্রোক ঠিক আছে, কারণ রায়ের পরে ক্রোক তো এক পক্ষ হারছে এক পক্ষ জিতছে, জারি মামলায় ক্রোক যৌক্তিক, কিন্তু যে ক্ষেত্রে এখনো মামলা চলমান আছে সেক্ষেত্রে কেন কারো সম্পত্তি ক্রোক করার দরকার হবে, বা কেন কাউকে গ্রেফতার করার দরকার হয় দরকার হয়? প্রথমে আমরা মনে রাখবো রায়ের পূর্বে আটক বা গ্রেফতার। প্রথমত মনে রাখবেন যে রায়ের পূর্বে আটক, পূর্বে মানে মামলা এখনো কিন্তু রায় হয় নাই, রায়ের পূর্বে আটক করা হয় বিবাদীকে। কাকে?
বিবাদীকে। রায়ের পূর্বে প্রয়োগ করা হয় বিবাদীর সম্পদকে। কি বলেন? বিবাদী সম্পদ সম্পদ। ব্যক্তিকে কখনো প্রয়োগ করা যায় না, প্রয়োগ করতে হয় কাকে? বিবাদী সম্পদ সম্পত্তিকে। আর আটক বা গ্রেফতার করতে হয় কাকে? ব্যক্তিকে। আচ্ছা, তাহলে রায়ের পূর্বে আটক সম্পর্কে আলোচনা করছে 38 আদেশের 1 থেকে 4 বিধি। কত বলেন? 1 থেকে 4। 1 থেকে 4। আর রায়ের পূর্বে প্রয়োগ সম্পর্কে আলোচনা করছে 38 আদেশের 5 থেকে 13 বিধি। 13, 5 থেকে 13। বুঝছেন? তো এখন আমরা প্রথমত মনে রাখেন, আমার দিকে দেখেন, প্রথমত আমরা মনে রাখবো যে রায়ের পূর্বে আটক জিনিসটা আসলে কি, এটা কখন করে, কে আবেদন করে, কোন কোন প্রেক্ষাপটে আটক করা হয়, এটা আমাদের জানতে হবে। তো প্রথম মনে রাখবেন, রায়ের পূর্বে বিবাদীকে গ্রেফতার করা যায় শুধুমাত্র অর্থ আদায়ের মামলায়। আটকের ক্ষেত্রে যে মামলাটা হতে হবে, বাদী যে মামলাটা করবে, কি মামলা বলেন? অর্থ আদায়ের মামলা। অন্য কোন মামলায় রায়ের পূর্বে বিবাদীকে আটক করা যায় না, যায় না, যায় না। তাহলে রায়ের পূর্বে বিবাদীকে আটক করার যে বিধানটা, এটা কোন মামলা? অর্থের। এইটুকু বুঝতেন? অর্থের মামলা। এখন অর্থের মামলা দায়ের করতে, করার পরে ওই আমি আনারুল হক সাহেব যদি উদাহরণ দিই, উনি 5 লাখ টাকা পাবে অনুপের কাছে। এখন আনারুল হক সাহেব অর্থের মামলা করছে, করার পরে মামলা চলমান থাকা অবস্থায় আনারুল হক সাহেব আশঙ্কা করতেছে যে অনুপ এই 5 লাখ টাকা না দিবে না, বা অনুপ এই মামলা হেরে যাবে। এই জন্য অনুপের 1 কাঠা জমি আছে, এই জমি অলরেডি অনুপ বিক্রি করে ফেলছে বা হস্তান্তর করে ফেলছে। কেন ফেলছে? যাতে হেরে গেলে আনারুল হক সাহেবের টাকা পয়সা না দেওয়া লাগে। বুঝছেন? এই আশঙ্কাটা কার থাকতে হবে? বাদীর। এবং বাদী আশঙ্কা করতেছে যেটা 3টা জিনিস খেয়াল করেন, যে বিবাদী মামলায় হেরে যাওয়ার আশঙ্কায় তার স্থাবর বা অস্থাবর সম্পত্তি, মানে যে কোনো সম্পত্তি অলরেডি হস্তান্তর করে ফেলেছে। কি বলেন? উদ্যোগ নেই নাই, কিন্তু অলরেডি হস্তান্তর করে ফেলেছে। তার টাকা থাক বা সয় সম্পত্তি যা থাক, একজন দান করছে, নাহলে উইল মানে বিক্রি করছে, যে কোনো একটা কিছু করছে, হস্তান্তর করে ফেলছে। অথবা বিবাদী পালায় চলে গেছে, তাহলে বিক্রি করে হস্তান্তর করছে, অথবা কি পালায় চলে গেছে, অথবা কেবল ওই মাত পরিবহনে উঠতে গেছে, মানে উদ্যোগ নিছে। তাহলে 3টা জিনিস, যে অর্থের মামলা হতে হবে, আর অর্থের মামলায় হেরে যাওয়ার আশঙ্কায় 3টা জিনিস, বিবাদী তার সয় সম্পত্তি হস্তান্তর করছে, বা নিজে পালায় চলে গেছে, অথবা পালানোর উদ্যোগ নিছে। এই 3টা পরিস্থিতিতে বাদী দেওয়ানি আদালতে গিয়ে আবেদন করবে 38 আদেশের 4 বিধিতে, যে ওনার এই পুরো পরিস্থিতি উনি খুলে বলবে যে আমি অর্থের মামলা এত তারিখে দায়ের করি, করার পরে বিবাদী এই মামলায় হেরে যাওয়ার আশঙ্কায় সে পালাই চলে গেছে বা পালানোর উদ্যোগ নিছে, নালে সহায় সম্পত্তি হস্তান্তর করে ফেলেছে, যাতে আমি মামলায় জিতলে আমি ডিক্রির ফল ভোগ করতে না পারি। এটা যদি আপনি প্রমাণ করতে পারেন, বাদী বাদী যদি প্রমাণ করতে পারে, তাহলে আদালত প্রথমে অনুপকে 38 আদেশের 1 বিধিতে শো কজ নোটিশ দিবেন, কারণ দর্শানো, যে কেন আপনি এত টাকা জামানত দিবেন, কারণ দর্শান, কেন আপনি মামলার বিষয়বস্তু যে টাকা, এত টাকা জামানত দিবেন। কত বিধি? 1 বিধি। যদি সে কারণ দর্শাতে ব্যর্থ হয়, তাহলে 38 আদেশের 2 বিধিতে তাকে জামানত দিতে বলবে। জামানত, যে আপনি এত টাকা জামানত এই মুহূর্তে দেন। মামলায় যদি হারেন, তাহলে মামলায় জিতলে তো আপনার টাকা আপনি ফেরত নিয়ে যাবেন, আর যদি হারেন তাহলে বাদীর এই টাকা দিয়ে দেওয়া। বুঝছেন? তাহলে 38 আদেশের 1-এ প্রথম দিবে কি? কারণ দর্শানো। 38 আদেশের 2-এ দিবে কি? জামানত। 38 আদেশের 3 এখানে বলছে যে আদালত কখনো কখনো নতুন করে জামানত প্রদানের নির্দেশ দিতে পারে। তাই হলো আগে বলছিল যে 1 লাখ টাকা দিবা, আদালত বললো যে না, 1 লাখ টাকা হবে না, তুমি আবার নতুন করে জামানত দাও। তাহলে কারণ দর্শানোর নোটিশ 38 আদেশের 1, জামানত দিতে বলবে 2, নতুন জামানত দিতে বলবে কত? 3। আচ্ছা, 2 আর 3-এ যে আদেশটা দিছে, এই আদেশটা যদি যে কোনো একটা যদি সে ব্যর্থ হয়, মানে সে জামানত দিতে পারে নাই বা নতুন জামানত দেয় নাই, তা 2 আর 3-এর ব্যর্থতার জন্য তাকে রায়ের পূর্বে আটক করবে 38 আদেশের 4 বিধিতে। বুঝছেন? তবে সরাসরি কি তাহলে আটক করবে না, আগে তারে কারণ দর্শানোর নোটিশ দিবে। কারণ দর্শাতে ব্যর্থ হলে জামানত, জামানত যদি সে না দেয়, তাহলে 38 আদেশের 4-এ আটক। জামানত দিছে, কিন্তু কয়দিন পরে যদি আবার বলে যে নতুন করে জামানত দাও 38 আদেশের 3-এ, সেটাও যদি ব্যর্থ হয়, তাহলে 38 আদেশের 4-এ কি বলে আটক। বুঝছেন?
তাহলে এই হলো আপনার রায়ের পূর্বে আটকের কাহিনী। এবং আমার কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে, রায়ের পূর্বে আটক যদি অনুপ্রে করে, 38-4 অনুপ্রে যদি রায়ের পূর্বে আটক করে, তাহলে অনুপ্রের প্রতিকার হলো 104 ধারায় আপিল, দেওয়ানি কার্যবিধির 104 ধারায় আপিল। বুঝছেন? আর আটক করে নাই, বাট ওনারে হয় জামানত দিতে বলছে 38-2, মেলে নতুন করে জামানত দিতে বলছে 38-3। 2-3-এর বিরুদ্ধেও অনুপের প্রতিকার আপিল, বিবাদী প্রতিকার আপিল, বাট সেটা 43-27। ঠিক আছে? তাহলে যদি আটক করে, আটকের বিরুদ্ধে আপিল কত ধারায়? 104। আর যদি 2-3 আদেশ দেয়, দ্যাট মিনস হয় তারে ওই জামানত দিতে বলছে অথবা নতুন করে জামানত দিতে বলছে, এটার বিরুদ্ধেও প্রতিকার কি? আপিল। কিন্তু এই আপিলটা কোথায়? 43-27। আর দুইটা তথ্য দিলে এই জায়গা সব আপনাদের বলা হয়ে যায়। সেই দুইটা তথ্য হলো, রায়ের পূর্বে আটকের আবেদন কে করে ভাই? হাসনাত সাহেব বলেন তো, বাদী না বিবাদী? রায়ের পূর্বে আটকের আবেদন কে করে বলেন? হ্যাঁ, গ্রেফতারের আবেদনটা কি করে? বাদী করে। বিবাদী তো গ্রেফতার করে, আবেদনটা কে করে? বাদী। এখন বাদী আবেদন করছে, এখন আনারুল হক সাহেবের ব্যাখ্যা শুনে আদালত কনভিন্স হয় নাই। আদালত বললো যে না, অনুপের দ্বারা এরকম কোনো কাজের আশঙ্কা আমি দেখতেছি না। তাহলে আনারুল হক সাহেবের 38-4 দরখাস্ত নামঞ্জুর করে দিছে, যে না, বিবাদীরে এরকম কিছু করা যাবে না। তখন আনারুল হক সাহেবের প্রতিকার হলো রিভিশন। তাহলে 38-4 দরখাস্ত নামঞ্জুর হলে প্রতিকার কি? রিভিশন। আর 38-4 দরখাস্ত যদি নামঞ্জুর হয়, তাহলে সংক্ষুব্ধ কিন্তু বাদী। আর 38-4 দরখাস্ত যদি মঞ্জুর হয়, তাহলে সংক্ষুব্ধ কে? বিবাদী। তাহলে মঞ্জুর হইলে হলো প্রতিকার কি? আপিল। বিবাদীর প্রতিকার আপিল। আর নাম মঞ্জুর হইলে বাদীর প্রতিকার কি? বুঝছেন? আর একটা তথ্য বাদ আছে, সেটা হলো একজনকে যখন বিবাদীরা যে গ্রেফতার করবে, তারে কতদিন আটক রাখা যাবে। এটা হলো যে 50 টাকা পর্যন্ত হইলে 6 সপ্তাহ, আর 50 টাকার বেশি হইলে 6 মাস। বুঝছেন? তাহলে এর বাইরে আর কিছু নাই। আমি কি কি বললাম তাহলে দেখেন। রায়ের পূর্বে আটক করে বাদীর না বিবাদীরে? বিবাদীরে। দরখাস্তটা কে করে? বাদী। কোন ধরনের মামলায়? অর্থের মামলায়। যখন বাদী আশঙ্কা করতেছে বিবাদী কি করছে? পলায় চলে গেছে, পলানোর উদ্যোগ নিছে, অথবা সম্পত্তি কি করছে? হস্তান্তর করছে, তখন দরখাস্ত দিবে 38-4 কততে? 4-এ। একে না, 38-4-এ। 4-এ দরখাস্ত দিলে আদালত প্রথমে বিবাদীর কারণ দর্শাইতে বলবে, 38-4 কত? 1। কারণ দর্শাতে ব্যর্থ হলে জামানত দিতে বলবে, 38-4 কত? 2। নতুন করে জামানত দিতে বলতে পারে কততে? 3-এ। 2 অথবা 3-এ ব্যর্থ হলে কি করবে? আটক। আটক। আর 2-3-এর বিরুদ্ধে প্রতিকার হলো কিসে? আপিল, 43 আদেশ। আর 4-এ যদি আটক করে প্রতিকারও আপিল, 104। কতদিন আটক রাখবে? 50 টাকার মামলা হইলে 6 সপ্তাহ, 50 টাকার বেশি হলে কে দরখাস্ত করবে? দরখাস্ত না করলে আদালত কি নিজের ইচ্ছায় আটক করবে? হ্যাঁ, দরখাস্তটা তো আপনি 38-4-এই দিবেন। আপনি মামলা কি আপনি যদি এই কথা বলেন যে 379 ধারায় মামলাও করবে, আবার গ্রেফতার সাজাও দেবে, 38-4-এর আপনি প্রতিকার চাচ্ছেন বলেই তো 38-4-এ দিচ্ছে। বুঝেন নাই? দরখাস্তটা তো আমি প্রতিকার যা চাচ্ছি 38-4-এ, 4-এ। কারণ যে ধারায় আমি প্রতিকার চাবো, যে জায়গায় প্রতিকার চাবো সেটাই তো আমার উল্লেখ করতে হবে। আমার আলটিমেট চাওয়া তো তার আটক করার, আটকটা আছে কততে? 38-4-এ। একটু ঠেলে দিয়েছে, ভুলে গেছে হালকা। তাহলে আটক বুঝছেন? আশা করি আটক গ্রেফতার বুঝতে পারছেন। এর বাইরে আর কিছু নাই। হ্যাঁ মামুন সাহেব, ওয়ালাইকুম আসসালাম। তাহলে আশা করি রায়ের পূর্বে আটক বুঝতে পারছেন। এখন আমরা ক্রোকে আসি। আটক যদি আপনি বুঝেন, তাহলে ক্রোক অলরেডি আপনার অর্ধেক হয়ে গেছে। তাহলে ক্রোকের যে বিষয়টা, এটা আছে 38-5 থেকে কত? 13। 5 থেকে 13। এখন ক্রোক কখন করে? ক্রোক আপনি এটা মনে রাখেন হাসনাত সাহেব, আটক করা যায় কোন ধরনের মামলায় বলছিলাম? অর্থের মামলা। আর ক্রোক
যে কোনো মামলা, যে কোনো দেওয়ানি মামলা, এটা অর্থেরও হতে পারে অনর্থেরও হতে পারে নাকি? মানে অর্থ হইতে পারে, যে কোনো দেওয়ানি মামলা হলেই ক্রোক করা যাবে, উভয়। যে যে সম্পত্তি দখল পুনরুদ্ধার হইতে পারে, তারপরে আপনার বন্ধক, তারপরে আপনার অর্থের মামলা, সত্ত্বের মামলা, যে কোনো মামলা যা খুশি তাই হোক না কেন। বুঝতে পারছেন? আচ্ছা, এখন ক্রোকের আবেদনবাদী কখন করে? ক্রোকের আবেদনবাদী করবে তখন, যে যখন বিবাদী মামলা হেরে যাওয়ার আশঙ্কায় সে মানে সম্পত্তি হস্তান্তর এখনো করে নাই, সম্পত্তি হস্তান্তরের মাত্র কি নিছে, উদ্যোগ নিছে, এখনো বিক্রি করতে পারে নাই, মাত্র বেচা কেনার কথা চলতেছে। তাহলে এই মুহূর্তে আমার বিবাদীকে আবেদন করতে হবে, মানে বাদীকে আবেদন করতে হবে বিবাদীর সম্পত্তি রায়ের পূর্বে কিসের বলেন, ক্রোকের। এবং যদি সম্পত্তি হস্তান্তর করে ফেলতো তাহলে কিসের আবেদন করতাম, অর্থের মামলা হইলে আটক। আর যদি অর্থের মামলা এখনো সম্পত্তি হস্তান্তর করে নাই, অনুপ কেবল কথাবার্তা কথাবার্তা বলতেছে, তাহলে কিসের করবো, ক্রোকের। বুঝছেন? তাহলে ক্রোকের আমরাও আটকের ক্ষেত্রে মনে করছিলাম অর্থের মামলা, আর বিবাদী পালাই চলে গেছে, পালানোর উদ্যোগ নিছে বা সম্পত্তি হস্তান্তর করে ফেলছে, এটা ছিল আটক নাকি? আর ক্রোকের ক্ষেত্রে যে কোনো দেওয়ানি মামলা, যে কোনো দেওয়ানি মামলা। আর এখানে হলো আপনার মাত্র সম্পত্তি হস্তান্তরের কি নিয়েছেন, মাত্র উদ্যোগ। তাহলে এই মুহূর্তে আমার বাদীকে আবেদন করতে হবে রায়ের পূর্বে ক্রোকের, এবং রায়ের পূর্বে ক্রোকের আবেদন করলে আদালত প্রথমে তারে জামানত দিতে বলে, জামানত দিতে ব্যর্থ হইলে কারণ দর্শাইতে বলে, জামানত বা কারণ দর্শাইতে যদি সে ব্যর্থ হয় তাহলে সরাসরি তার সম্পত্তি ক্রোক করে। বুঝতে পারছেন? এবং এই জায়গায় ক্রোকের কোনো নির্দিষ্ট মেয়াদ নাই, আদালত যতদিন খুশি ক্রোক করে রাখতে পারে। এই হলো আপনার রায়ের পূর্বে ক্রোকের দরখাস্ত করতে হয় 38 আদেশের 5-এ। কততে বলেন, 38 আদেশের 5-এ। আর এই হলো মূল কথা। তাহলে আপনি যদি মূল পার্থক্যটা বুঝেন, আপনার একটা ফ্যাক্ট দিবে যে অমুক অমুকের মধ্যে এই মামলা চলমান আছে, মামলা হেরে যাওয়ার আশঙ্কায় সে তার একমাত্র জমি হস্তান্তর করে ফেলছে বা হস্তান্তর করার উদ্যোগ নিচ্ছে। এখন আপনার বাদী আসছে আপনার কাছে, এখন মানে বাদীর কি প্রতিকার আছে, মুসাবিদা লিখুন বা আলোচনা করে তারপরে মুসাবিদা করুন। তাহলে যদি অর্থের মামলা হয়, যদি হস্তান্তর অলরেডি করে ফেলে বা হস্তান্তর না করুক, নিজে পালাই চলে গেছে বা নিজে পালানোর উদ্যোগ নিছে, তাহলে সেই ক্ষেত্রে আমার বাদী হিসেবে আমাকে আবেদন করতে হবে রায়ের পূর্বে আটকের। আর যখন সে পালাই নাই কিন্তু তার সম্পত্তি হস্তান্তরের মাত্র কি নিছে, উদ্যোগ নিছে, তাহলে আমাকে আবেদন করতে হবে কিসের, রায়ের পূর্বে ক্রোকের। আর আটক বা গ্রেফতার করে স্বয়ং বিবাদীকে, ক্রোক করে বিবাদীর কি কে বলেন, সম্পত্তি। হ্যাঁ, হ্যাঁ, এখন শুনেন, কিছু কিছু কথা বলে রাখি, এটা মনে রাখবেন সবসময়, যে অনেক জিনিস প্রশ্নের মধ্যে থাকে না, কিন্তু ওই জিনিসগুলো আপনার মেমোরিতে থাকতে হবে। সেটা হলো যে মামলা খারিজ হলে, তারপরে সময়ের আবেদন করলে কি অন্তর্বর্তীকালীন আদেশগুলো আপনার ক্ষেত্রে বহাল থাকে না। আপনি বাদী হিসেবে রায়ের পূর্বে আটকের মানে রায়ের পূর্বে আটকের আদেশ পাইছেন, কিন্তু ভবিষ্যতে যদি আপনার অনুপস্থিতির কারণে বা আপনার ত্রুটির কারণে ওই মামলাটা খারিজ হয়ে যায়, তাহলে রায়ের পূর্বে আটকের ওই সিদ্ধান্ত আর বহাল থাকে না। বুঝছেন? আপনি অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ পাইছেন, কিন্তু আপনি ওই মামলা যে কোনো কারণে আপনার ত্রুটির কারণে সামনে মামলাটা খারিজ হয়েছে, বা আপনি সময়ের আবেদন করেছিলেন, তাহলে সেই ক্ষেত্রে এই সময়ের আবেদন, মামলা খারিজ, এই সকল যদি আপনার আসে, তাহলে আপনার পূর্বের যে তো অন্তর্বর্তীকালীন আদেশ আছে, অন্তর্বর্তীকালীন আদেশ মানে হলো মামলা চলমান থাকা অবস্থায় যে আদেশগুলো দেওয়া হয়, তাহলে এইগুলো আর কি থাকে না, বহাল থাকে না। বুঝছেন? এই ধরনের প্রশ্ন দিতেই পারে যে অমুক অমুকের মামলা করছে, অর্থের মামলা, পরবর্তীতে ওই বিবাদী মামলায় হেরে যাওয়ার আশঙ্কায় সম্পত্তি হস্তান্তরের আবেদন, সম্পত্তি হস্তান্তর করে ফেলছে, বাদী এসে রায়ের পূর্বে আটকের আবেদন করছে, বিবাদীর রায়ের পূর্বে আটক করা হয়েছে, কিন্তু ভবিষ্যতে বা জামানত দেওয়ার দিছে, কিন্তু ভবিষ্যতে যেদিন শুনানি বাদী উপস্থিত থাকে নাই, তাহলে বাদীর মামলা খারিজ করে দিছে। খারিজ করলে ওই বাদী আবার পরবর্তীতে ওই খারিজ রদের আবেদন করলে খারিজটা রদ করা হয়েছে। ঠিক আছে, এখন বাদীর পক্ষে যে রায়ের পূর্বে আটকের আদেশ ছিল, এই আদেশটা কি বহাল আছে কিনা বলেন? মামলা একবার খারিজ হওয়ার পর যদি খারিজ আদেশ রদ হয়ে যায় সমস্যা নাই, কিন্তু আগের যত অন্তর্বর্তীকালীন আদেশ বাদীর পক্ষে আছে
সব কি হয়ে গেছে, বুঝতেন? আচ্ছা আমরা পড়া শুরু করি, দেখেন। রায়ের পূর্বে ক্রোক এবং রায়ের পূর্বে আটক। আবার কেউ কোড়ক বলবেন না। দেওয়ানি কার্যবিধির 1908-এর 38 আদেশে রায়ের পূর্বে ক্রোক এবং রায়ের পূর্বে আটক সম্পর্কে আলোচনা করছে। আমরা প্রথমে চলে আসি, দেখেন রায়ের পূর্বে ক্রোক, সরি রায়ের পূর্বে আটক, অ্যারেস্ট বিফোর জাজমেন্ট। দেওয়ানি কার্যবিধি 1908-এর 38 আদেশের 1 থেকে 4 বিধি পর্যন্ত রায়ের পূর্বে আটক সংক্রান্ত বিধানাবলী আলোচনা করা হয়েছে। শুধুমাত্র বললেন অর্থের মোকদ্দমায়, কি মামলায়? অর্থের মোকদ্দমায় বাদী রায়ের পূর্বে আটক বা গ্রেফতারের আবেদন করতে পারে। আদালত রায়ের পূর্বে বিবাদীকে গ্রেফতারের আদেশ দিতে পারে যদি বিবাদী অর্থের মোকদ্দমায় বাদীকে, আন্ডারলাইন করবেন, বিলম্বিত করার উদ্দেশ্যে বা তার বিরুদ্ধে জারি হতে পারে এমন কোন ডিগ্রি ব্যাহত বা বিলম্বিত করার জন্য। এই যে দেখেন, বিবাদী আত্মগোপন করেছে, বা বিবাদী আদালতের সীমানা ত্যাগ করেছে, বা বিবাদী আত্মগোপন বা বিবাদী আদালতের সীমানা ত্যাগ করার কি নিয়েছে, উদ্যোগ নিয়েছে। এই জায়গায় উদ্যোগ বানানটা ভুল আছে। উদ্যোগ হলো রস্যউ দয় জফলা ওকার আর কি গ। বিবাদী তার কোনো সম্পত্তি বা সম্পত্তির কোনো অংশ হস্তান্তর করেছে বা আদালতের এখতিয়ারের স্থানীয় সীমা হতে কি করেছে, অপসারণ করেছে। তাহলে হস্তান্তর করতে মানে এই না যে বিক্রি করতে হবে, হস্তান্তর দান হতে পারে না, দান হতে পারে, বা লিজও এক প্রকারের হস্তান্তর। উদাহরণ দেখেন, করিম কবিরের বিরুদ্ধে 5 লক্ষ টাকা অর্থ আদায়ের মোকদ্দমা দায়ের করেছে। কবির ও করিমকে উক্ত টাকা না দেওয়ার উদ্দেশ্যে তার মানে কবিরের একমাত্র 3 কাঠা জমি বিক্রয় করে দিয়েছে। কি করে দিয়েছে, কি পান না একটা সাহেব? উদাহরণ যে রায় পূর্বে আটকের নিচেই তো উদাহরণ, কি কয়? উদাহরণ নাই, কি বলেন? না দেখি 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 আপনাদের ই কই। ও আচ্ছা, তাহলে আপনাদেরটা উদাহরণ যোগ করা হয়নি, যাই হোক নতুন এডিশন যে দেখেন এক্ষেত্রে ওনারটা আছে, আপনার সাহেবেরটা আছে, জি। আরো আপডেটেড হবে এবার, আরো আপডেট হবে। দেখেন এক্ষেত্রে বাদী ক বিবাদী ক্ষয়ের বিরুদ্ধে আদালতের রায়ের পূর্বে বিবাদীকে আটক বা গ্রেফতারের আবেদন করতে পারে। উদাহরণ না হলে সমস্যা নাই, আপনি তো দিতেই পারবেন। সে মামলা করতে, মামলা হেরে যাওয়ার আশঙ্কায় সে তার সম্পত্তি হস্তান্তর করে ফেলেছে। উপরোক্ত ক্ষেত্রে আদালত, আমরা একটু পড়ি দেখেন, পরের টুকু কি আছে? হ্যাঁ এটা 38 আদেশের 1 বিধির অধীন, এটা আছে না? 38 আদেশের 1 বিধির অধীন বিবাদীকে কেন আটক করা হবে না সেই মর্মে কি করবে, কারণ দর্শানোর নোটিশ। আগে হলো শোকজ নোটিশ, 38 আদেশের কত, 1। 38 আদেশের 2 বিধির অধীন আদালত বিবাদীকে জামানত প্রদানের আদেশ দিতে পারেন যদি সে 38 আদেশের 1 বিধির অধীন কারণ দর্শাতে কি হয়, ব্যর্থ হয় বা আদালত সন্তুষ্টি অর্জন না করে। 38 আদেশের 3 বিধির অধীন আদালত জামিনদারের অব্যাহতি দিয়ে নতুন বন্ড সম্পাদনের বা নতুন করে জামানত প্রদানের নির্দেশ দিতে পারে। সবশেষে দেখেন 38 আদেশের 4 বিধির অধীন আদালত বিবাদীকে রায়ের পূর্বে আটক করতে পারেন যদি তিনি 38 আদেশের 2 ও 3 বিধির অধীন প্রদত্ত শর্তাবলী পালনে কি হন, ব্যর্থ। তাহলে বলেন তো অনুপ, এক কথায় বলেন, এই যে যে আমরা যেভাবে পড়ি এই জায়গাটা আপনার পড়া এই জায়গা থেকেই 70% হয়ে যাওয়া উচিত। তাহলে বলেন দেখি অনুপ, বলেন 38 আদেশের 1 বিধি কি আছে, 2 বিধি কি আছে, 3 বিধি কি আছে, 4 বিধি কি আছে, বলেন। আপনি সাথে এক বিধিতে আছে যে প্রথম আছে কেন এই জামানত দেবে না তার কারণ দর্শানোর নোটিশ দিবে, এক, এক। হ্যাঁ, এবং দুইতে দিবে অতএব যে জামানত প্রদানের জন্য তাকে নির্দেশ যদি দিবে। সে কারণ দর্শাতে ব্যর্থ হয়। তিনে, তিনে হচ্ছে নতুন করে জামানত দেওয়ার জন্য বলবে। বলবে। আর এবং চারে, চারে হচ্ছে এবং এই 2 এবং 3 যে কারণ এগুলো যদি সে ব্যর্থ হয়। আচ্ছা এই জায়গা 2 ও 3 বিধির অধীন, 2 বা 3 লেখেন, 2 বা 3, 2 বা 3 বিধির অধীন প্রদত্ত শর্তাবলী পালনে ব্যর্থ হন। কি বলেন, 2 বা 3? তাহলে মানে আপনারা জামানত দিতে বলছে পারেন নাই, আটক করবেন। জামানত দিতে বলছিল দিছেন, কিন্তু পরবর্তীতে নতুন করে আবার দিতে বলছে দেন নাই, তাহলেও কি আটক? আপনি যদি আপনি দিতেন
রান্না দিতে দেবে না কেন সেই জন্য আচ্ছা তা হবে তো হাতে করে আচ্ছা দেখেন, আচ্ছা যাই হোক থাক, দেখেন কারণ দর্শানো তো আছে, ভুল নিয়েই তো মানুষ। দেখেন ম্যান ইজ মর্টাল, মানুষ মাত্রই ভুল নাকি, আবার এটা বলবেন নাকি? না না, ভুল ইংলিশ বলা যাবে না। দেখেন 38 আদেশের 2 ও 3 বিধির অধীন প্রদত্ত আদেশ হলো আপিলযোগ্য আদেশ। এক্ষেত্রে বিবাদী 43 আদেশের 1 বিধি অনুযায়ী উচ্চ আদালতে বিবিধ আপিল দায়ের করতে পারে। আপনারা কি জানেন যে আহ, আদেশের বিরুদ্ধে যখন আপিল করে এই আপিলটাকে বলে মিসেলেনিয়াস আপিল বা বিবিধ আপিল, আর যখন ডিক্রির বিরুদ্ধে আপিল করে এটা বলে মিস্টার আপিল নাকি? ওটা মিস আপিল আর এটা মিস্টার আপিল না। আর ডিক্রির বিরুদ্ধে আপিল করলে এটা শুধু আপিল। তো ডিগ্রির বিরুদ্ধে আপিল করে কত ধারায়? 96 ধারায়। আর আদেশের বিরুদ্ধে আপিল করে 43 আদেশ অথবা 104 ধারা। 38 আদেশে 4 বিধির অধীন আদালত বিবাদীকে রায় পূর্বে আটকের আদেশ দিলে উক্ত ক্ষেত্রে বিবাদী, এই যে দেখেন আন্ডারলাইন করুন, নোট, দেওয়ানি কার্যবিধির 104 ধারা অনুযায়ী উচ্চ আদালতে বিবিধ আপিল দায়ের করতে পারে। এখন মজার বিষয় হলো যে আপনার লিখিততে এত পুঙ্খানুপুঙ্খ ভাবে না লিখলেও চলে। আপনি জাস্ট লিখবেন যে 2, 3 এবং 4 হলো আপিলযোগ্য আদেশ, আপিল করতে হয় 43 আদেশ আর 104 ধারার অধীনে। যে জায়গায় আপনার মনে নাই সে জায়গায় সবকিছু একবারে জড়াই দিবেন। ঠিক আছে? আর এখানে বিশেষভাবে উল্লেখ্য যে 38 আদেশ অনুযায়ী আদালত বিবাদীকে অনধিক 50 টাকার জন্য 6 সপ্তাহ আর 50 টাকার অধিক হলে কত মাস? 6 মাস। আপনারা জানেন সাবসিস্টেন্স অ্যালাউন্স কি? দেওয়ানি কার্যবিধিতে সাবসিস্টেন্স অ্যালাউন্স আছে। আপনাদের প্রিলির সময় পড়ায়নি। সাবসিস্টেন্স অ্যালাউন্স মানে হলো খোরাকি ভাতা। এই যে যখন অনুপ্রে কারাগারে নিয়ে যাবে তখন এই খোরাকি ভাতা আবার আনোয়ারুল হক সাহেবের দেওয়া লাগবে অনুপের জীবনযাত্রা অনুযায়ী। অনুপ যদি জীবনযাত্রা অনুযায়ী যে সে দেখা গেলো প্রতিদিন মহিষের দুধ খায়, তারপরে মাখন খায়, ঘি খায়, তাহলে সেই অনুসারে ওনার সাবসিস্টেন্স অ্যালাউন্স দেওয়া লাগবে। সরকার নির্ধারণ করে দিবে কত ধারায়? 57 ধারায়। যাই হোক এটা বলা আর কি এমনি। তাহলে অপরদিকে বাদী কর্তৃক দায়েরকৃত 38 আদেশের 4 বিধির অধীন রায়ের পূর্বে আটকের আবেদন আন্ডারলাইন করেন। যদি নামঞ্জুর হয় তাহলে সংক্ষুব্ধ বাদী দেওয়ানি কার্যবিধির 115 ধারার অধীন উচ্চ আদালতে রিভিশন দায়ের করতে পারবে। 38 আদেশের 4 একটা মঞ্জুর হইলে আপিল, না মঞ্জুর হইলে কি রিভিশন। এটাও নাই, লিখে নেন, না থাকলে একটু লিখে নেন। তো ফোন আসতেছে আজকে দেখেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আচ্ছা ভাই, তাহলে একটা জিনিস এখানে দেখেন, তো আমরা আটক বিস্তারিত জানলামই। রায়ের পূর্বে ক্রোকে আসেন, অ্যাটাচমেন্ট বিফোর জাজমেন্ট। হ্যাঁ, যে চাইছে আটক তারে যদি না দেয় তার প্রতিকার রিভিশন, আর চাইছে তারে দিয়ে দিছে মানে আটক করছে তার প্রতিকার কি? আপিল। এই তো কথা। রায়ের পূর্বে ক্রোক, অ্যাটাচমেন্ট বিফোর জাজমেন্ট, দেওয়ানি কার্যবিধির 38 আদেশের 6 থেকে যদিও 12, অ্যাকচুয়ালি এই জায়গা কেটে লেখেন 5 থেকে 13, 6 থেকে 12 না, কত? 5 থেকে 13। 5 থেকে 13 বিধি পর্যন্ত রায়ের পূর্বে ক্রোক সম্পর্কে আলোচনা করা হয়েছে। একটি দেওয়ানি মোকদ্দমা চলাকালীন সময় বিবাদী পরাজিত হওয়ার আশঙ্কায় যদি তার কোনো সম্পত্তি বিক্রয় বা হস্তান্তরের কি নাই, উদ্যোগ নাই, এখনো কি বিক্রি করছে? না, করে নাই, তবে বাদী উক্ত সম্পত্তি ক্রোকের জন্য বিচারিক আদালতে রায়ের পূর্বে ক্রোকের আবেদন করতে পারেন। রায়ের পূর্বে ক্রোক, আন্ডারলাইন করেন, অর্থের মোকদ্দমা ছাড়াও অন্যান্য মোকদ্দমার ক্ষেত্রেও প্রযোজ্য হবে। তার মানে আটক শুধু কি মামলা? অর্থের মামলা। ক্রোক সব মামলা, ফৌজদারি মামলাও নাকি? সব মামলা বলতে সব দেওয়ানি মামলা। তো এই জায়গায় বোধহয় উদাহরণ আপনাদের বইতে নাই, এটার আছে? আচ্ছা। ক ক্ষয়ের বিরুদ্ধে 5 লক্ষ টাকা অর্থায়ন মোকদ্দমা দায়ের করেছে। ককে উক্ত টাকা না দেওয়ার উদ্দেশ্যে ক্ষয়ের একমাত্র 3 কাঠা জমি বিক্রয় করে দিচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, এক্ষেত্রে বাদী ক বিবাদী ক্ষয়ের বিরুদ্ধে আদালতের রায়ের পূর্বে তার সম্পত্তি ক্রোকের আবেদন করতে পারে। বুঝতে পারছেন? এখন আমরা চলে আসি যে যে সকল ক্ষেত্রে রায়ের পূর্বে ক্রোক করা যায়। 38 আদেশের 5 বিধি ও 6 এর 1 বিধির অধীন আদালত রায়ের পূর্বে ক্রোকের আদেশ দিতে পারেন। মোকদ্দমার যে কোনো পর্যায়ে আদালত রায়ের পূর্বে ক্রোকের আদেশ দিতে পারেন যদি বিবাদী
তার সম্পত্তির সমগ্র বা কোনো অংশ হস্তান্তরের আন্ডারলাইন করেন, উদ্যোগ নাই, হস্তান্তরে কি নিছে, উদ্যোগ নিছে। তার সম্পত্তির সমগ্র বা কোনো এক অংশ আদালতের এখতিয়ারভুক্ত সীমানার বাইরে অপসারণের উদ্যোগ নেয়। ক্রোকের ক্ষেত্রে কিন্তু হস্তান্তর এখনো করে নাই, মাত্র অ্যাটেম্প্ট নিছে। উপরোক্ত ক্ষেত্রে 38 আদেশের 5 বিধির অধীন বিবাদীকে জামানত দেওয়ার নির্দেশ দিতে পারেন, আন্ডারলাইন করেন। তার সরাসরি বলবে যে তুমি জামানত দাও, বা বা একটা গোল দেন, বা কেন জামানত দিবে না সেই মর্মে কারণ দর্শানোর কি দিবেন, নির্দেশ দিতে পারেন, অথবা একটা গোল দেন, অথবা সরাসরি সম্পত্তি ক্রোক করার আদেশ আদেশ প্রদান করতে পারেন। তাহলে 38 আদেশের 5-এ মোট 3টা আদেশ উনি দিতে পারে। হয় জামানত দিতে বলবে, অথবা কেন জামানত দিবে না এটা বলবে, কারণ অথবা সরাসরি কি করতে পারে, ক্রোক করতে পারে। তাহলে একটা মজার জিনিস দেখেন, সরাসরি কিন্তু আটক করা যায় না, কিন্তু সরাসরি আদালত ইচ্ছা করলে ক্রোক করতে পারে কিনা। 38 আদেশের 6 বিধির অধীন আদালত বিবাদীর সম্পত্তির রায়ের পূর্বে ক্রোক করতে পারেন যদি বিবাদী 38 আদেশের 5 বিধির অধীন, আন্ডারলাইন করবেন, জামানত প্রদানে ব্যর্থ হয় বা কেন জামানত দিবে না এই মর্মে কারণ দর্শাতে ব্যর্থ হয়। এটা হয়তো অনেকে বুঝেন না, আমি একটু ব্যাখ্যা দিই। আমি প্রথমে বললাম যে 38 আদেশের 5-এ ওনার করণীয় আছে 3টা। হয় উনি জামানত দিতে বলবে, অথবা জামানত কেন দিবে না এই মর্মে কি বলবে, কারণ দর্শাতে বলবে, অথবা সরাসরি ক্রোক করতে পারে। ধরেন উনি সরাসরি ক্রোক করে নাই, উনি জাস্ট আসামির মানে বিবাদীর বলছে যে আপনি কারণ দর্শান বা আপনি জামানত দেন। তো উনি কারণ দর্শাতে ব্যর্থ হয়েছে বা জামানত দিতে ব্যর্থ হয়েছে, মানে 38 আদেশের 5-এ ক্রোকটা করে নাই। 38 আদেশে বলছিল জামানত দেন অথবা কেন জামানত দিবেন না, কারণ দর্শান। এই দুইটার যে কোনো একটা যদি সে ব্যর্থ হয় তাহলে তার সম্পত্তি ক্রোক করবে 38 আদেশের কততে, 6। বুঝছেন? তাহলে আদালত সরাসরি ক্রোক করে 38 আদেশের কততে, 5-এ। আর যদি আমি চাই আহ মানে জামানত বা কারণ দর্শানো, তাইলে ওই 5-এ ওইটাই নির্দেশ দিবে, সরাসরি ক্রোক না দিয়ে ওটাও 5-এ দিবে, বাট ক্রোক করবে কততে, 38 আদেশের 6। বুঝছেন? তাহলে আমি মনে রাখবেন, দরখাস্ত আমি 38 আদেশের 5-এই করবো, কততে, 5-এ। আর আমার সম্পত্তি যদি ক্রোক করা হয় 5-এও করতে পারে, 6-এও করতে পারে। এখন আমরা চলে আসি প্রতিকার। 38 আদেশের 6 বিধির অধীন রায়ের পূর্বে ক্রোক আদেশ হলো একটা আপিলযোগ্য আদেশ। ওই একই কথা, রায়ের পূর্বে ক্রোকের আবেদন যদি না মঞ্জুর হয়, বাদীর আবেদন যদি না মঞ্জুর হয়, বাদীর প্রতিকার রিভিশন। আর বিবাদীর আবেদন, আর যদি ক্রোক করে ফেলে বিবাদীর সম্পত্তি, তাহলে বিবাদী প্রতিকার কি, আপিল। আপনার কি মনে হয় যে এই জিনিস এখন আর সেই অবস্থায় আছে যে আমি পড়ালেখা করলাম না, 20 দিন আগে বইখান ধরলাম, পাশ করে চলে গেলাম লিখিততে? এরকম কি মনে হয় সম্ভব হয়? আর বহুত আছে মানে প্রচুর বিষয় আছে। হ্যাঁ। তো এরকম হতে পারে যদি সে প্রশ্নটা হাতে পায়, তাও পাবে কিনা ওই জায়গায় যাই লিখতে পারবে। অনেক লোক আছে, আমি আমি অনেক লোকের যদি প্রশ্ন দিয়ে দিই আমার জানা মতে, ওই জায়গায় যায় এসে লিখে পাস করবে না, গ্যারান্টি দিলাম। নার্ভাস না, হাতের লেখা খারাপ বা বানান ভুল করে, মানে আপনি যদি প্রশ্ন পাইলেন, উত্তর তো আর পান নাই, উত্তর তো জায়গায় আপনার লিখতে হবে। তো যাই হোক, তাই এর বিরুদ্ধে 43 আদেশের 1 বিধির অধীন উচ্চ আদালতে বিবিধ আপিল করা যায়, কিন্তু রায়ের পূর্বে ক্রোক আবেদন প্রত্যাখ্যান হলো আপিল অযোগ্য আদেশ, তাই এর বিরুদ্ধে উচ্চ আদালতে রিভিশন দায়ের করতে পারেন। এখন আপনাদের যদি আমি বলি যে রায়ের পূর্বে আটক আর রায়ের পূর্বে ক্রোকের মধ্যে পার্থক্য কি কি, এটা কি মুখস্থ করার দরকার আছে? এটা এমনিতেই তো পারা যায় না ভাই। আগে আমি আটকের সংজ্ঞা দিব, ক্রোকের সংজ্ঞা দিব, এটা কোন জায়গায় আছে, এটা কোন জায়গায় আছে, তারপরে এটার উদাহরণ দেব, এটার উদাহরণ দেব, তারপরে বলবো এই জায়গায় এটা শুধু আটক হলো শুধু অর্থের মামলার ক্ষেত্রে, আর এটা কি যে কোনো দেওয়ানি মামলা। আটকের ক্ষেত্রে বাদী অলরেডি সম্পত্তি সম্পত্তি হস্তান্তর করে ফেলেছে, আর ক্রোকের ক্ষেত্রে সম্পত্তি হস্তান্তরে কিনেছে, উদ্যোগ নিয়েছে। আটকের ক্ষেত্রে বাদী অলরেডি পালায় চলে গেছে, বিবাদী অলরেডি পালায় চলে গেছে বা পালানোর কি নিছে, উদ্যোগ নিছে। ক্রোকের ক্ষেত্রে পালাপালির কোনো বিষয় নাই। তারপরে আটকের ক্ষেত্রে কতদিন আটক করবে একটা নির্দিষ্ট মেয়াদ আছে, 50 টাকা পর্যন্ত হলে 6 সপ্তাহ, 50 টাকার বেশি হলে 6 মাস। কিন্তু ক্রোকের ক্ষেত্রে কতদিন ক্রোক করবে এরকম কোনো বিধিবিধান নাই। অনেকগুলো হয়ে গেছে না? এটার ইংরেজিতে বলে অ্যারেস্ট বিফোর জাজমেন্ট, আর এটার ইংরেজি বলে কি, অ্যাটাচমেন্ট বিফোর জাজমেন্ট।
আটকের ঘরে আটকের ক্ষেত্রে আটক করা হয় বিবাদীকে, আর ক্রোকের ক্ষেত্রে ক্রোক করা হয় বিবাদীর কি সম্পত্তি। এই তো দেখেন যা বলছি, এই জায়গা আমি যা বলছি এর চেয়ে আরো বলাতে আরো বেশি। বেশি আছে। তো এখানে একটু তাহলে আশা করি বুঝতে পারছেন আপনারা, বুঝতে পারছেন। এখন যে জিনিসটা একটু একটা জটিল একটা প্রশ্ন করি, সেটা হলো যে এরকম, যে বিষয়টা যদি এরকম হয়, আহ, ধরেন সবাই একটু মনোযোগ দিয়ে শুনেন, যে আপনি দখল পুনরুদ্ধারে মামলা করছেন, মানে 842 ধারার মামলা করছেন। 842 ধারার মামলা আমরা কখন করি? ওই সম্পত্তির দখলে থাকলে না বেদখল হইলে করি বলেন? আমি দখলেতে নাই, আমি মালিক দখল চাই, এই কারণে আমি তো 842 ধারা মামলা করছি। এখন আনারুল হক সাহেব 842 ধারা মামলা করছে আমার অনুপের বিরুদ্ধে। এখন অনুপ করছে কি, ওই মামলা চলমান থাকা অবস্থায় এই সম্পত্তি বিক্রির উদ্যোগ যদি অনুপ নেয়, সম্পত্তি বিক্রির কি উদ্যোগ নিছে, তাহলে আনারুল হক সাহেবের প্রতিকার কি? রায়ের পূর্বে প্রজ্ঞার আবেদন করা। এটা তো বুঝছি আমরা নাকি? কিন্তু আনারুল হক সাহেব জানলো না, তার আগেই অনুপ এই মামলাটায় ওই সম্পত্তিটা হস্তান্তর করে ফেলছে, হস্তান্তর করে ফেলছে, বুঝছেন? তাহলে এখন কি হবে? এখন আনারুল হক সাহেব কি করবে? আটক, এটা কি অর্থের মামলা? আটক তো করে কখন? অর্থের মামলা, এটা কি অর্থের মামলা? অন্য কোনো সম্পদ নাই, ধরেন ওইটুকুই আছে, অন্য সম্পদ থাকলে তো বলতো আমি অন্য সম্পদ আছে। কেন হলো সাহেব? প্রশ্ন বুঝছেন? মানে এই জায়গাতে এটা অর্থের মামলা না, অর্থের মামলা যদি হতো তাহলে আমি আটকের আবেদন করতাম, কিন্তু এটা তো অর্থের মামলা না। এটা কি মামলা? এটা দখল পুনরুদ্ধারের মামলা। এখন হস্তান্তরের উদ্যোগ নিলে আমি ক্রোকের আবেদন করতে পারতাম, কিন্তু উদ্যোগ নেই নাই, অলরেডি বিক্রি করে ফেলছে, তাহলে কি করবেন? কেন? নাটক তো অর্থের মামলা, এটা কি অর্থের করেছে, তাহলে কিন্তু তার আগে যে বলে দিছে শুধু অর্থের মামলা, যদিও বলে থাকে যাই ওই ডিফারেন্স দেবেন যে করছে। যদিও বলে থাকে। আচ্ছা শুনেন, এই জায়গায় আমাদের একটা বিধান আছে, লিজ পেন্ডেন্স নীতি। আপনারা হয়তো বা শুনছেন, সম্পত্তি হস্তান্তর আইনের 52 ধারায় আছে যে মামলা চলমান থাকা অবস্থায় কোনো নতুন অবস্থার সৃষ্টি করা যাবে না। মামলা চলমান থাকা অবস্থায় যদি কোনো সম্পত্তি হস্তান্তর করা হয়, তাহলে সেই হস্তান্তর বাতিল বলে গণ্য। বুঝতে পারছেন? তাহলে আমার আদালতকে জানাইতে হবে যে ওনার মামলা চলাকালীন সমস্যায় উনি হস্তান্তর করছে, তাহলে এই হস্তান্তর নীতি, এই হস্তান্তরটা সম্পত্তি হস্তান্তর আইনের 52 ধারা অনুসারে কি হবে? বাতিল হবে, এবং আমি যাচাই বাছাই করে এই হস্তান্তর বাতিল করতে মর্জি হয়। বুঝছেন? হ্যাঁ, আগের বারও বলছিলাম। তো তো তাহলে এখন আমরা যে জিনিসটা এখানে এক্সট্রা দেখবো, যে যে সকল সম্পত্তি রায়ের আগে ক্রয়যোগ্য নয়, এটা একটু দেখেন, যে 38 বিধি অনুসারে কৃষি পণ্য ক্রয়ের আদেশ দিতে পারে না যদি ওই কৃষি পণ্য কার দখলে থাকে? কৃষকের দখলে থাকে। এটা মনে রাখেন। বক্তৃতা 38 বিধিতে, সম্পদ আইন 52 আর যে আদালত স্থাবর সম্পত্তি ক্রয়ের আদেশ দিতে পারে না, 38 বিধি অনুসারে ক্ষুদ্র এখতিয়ার সম্পন্ন আদালত বা স্মল কজ আদালত রায়ের পূর্বে গোল্ডেন স্থাবর সম্পত্তি ক্রয়ের আদেশ দিতে পারে না। কি পারে না? স্থাবর সম্পত্তি ক্রয়ের আদেশ দিতে পারে না। কততে? 38-13। এখন এই রিলেটেড যত সমস্যা আছে আপনি পারবেন। দেখেন আমি একটু যদি বলি, যে গ নাম্বার প্রশ্ন আছে না, এই যে মক্কেল শরাফাতের পক্ষে 20 লাখ টাকা আদায়ের জন্য কালামের বিরুদ্ধে চট্টগ্রাম প্রথম যুগ্ম জেলা জজ আদালতে মানি সুট মোকদ্দমা করেছে। কি মামলা? অর্থের মামলা। মামলাটি বিচারাধীন অবস্থায় অবহিত হয় যে কামাল চট্টগ্রামের ডাবল মুড়িং মৌজায় অবস্থিত তার একমাত্র সম্পত্তি বিক্রয়ের চেষ্টা করতেছে। চেষ্টা করুন। এখনো মানে বিক্রি কনফার্ম হয় নাই, চেষ্টা করতেছে। কি করবেন বলেন? ক্রকের আবেদন করবো নাকি? আর যদি বিক্রি করে ফেলতো, আটকের, তাহলে লিখে ফেলবেন এইভাবে। তাহলে পরেরটা দেখেন, পরের প্রশ্নটা দেখেন, বিস্তারিত আর পড়লাম না, পারবেন না ইনশাল্লাহ? পারবেন। করিমের
পক্ষে রহিমের বিরুদ্ধে 10 লক্ষ টাকা আদায়ের জন্য ঢাকার যুগ্ম জেলা জজ আদালতে মানি স্যুট করে। মানি স্যুট মানে হলো অর্থের মামলা। ইতিমধ্যে জানতে পারলেন যে রহিম তার একমাত্র নিজস্ব এক 3 কাঠা সম্পত্তি হস্তান্তর করার উদ্যোগ গ্রহণ করেছেন এবং ওই সম্পত্তি হস্তান্তর হইলে টাকা আদায় করার জন্য কোনো উৎসতা আর বিদ্যমান থাকে না। ভবিষ্যতে মানি স্যুটের ডিগ্রির টাকা আদায় নিশ্চিত করার জন্য আইনগতভাবে কি পন্থা কি করবে বলেন? কে আটক কেন? মার খাবেন? উদ্যোগ এ জায়গা তো উদ্যোগ নিছে, এটাও কি হবে? পুরো ক্রোক। আর যদি হস্তান্তর করে ফেলাতো তাহলে কি হতো? আটক। আমরা একটা মুসাবিদা দেখি, দেখেন এই যে উপরে যে সমস্যা, এটার একটা মুসাবিদা। মুসাবিদা কি এখন আপনাদের কঠিন মনে হয়? মুসাবিদা মুসাবিদা কিন্তু বাস্তবে লেখা খুব মজার। হ্যাঁ, সহজ। ফৌজদারির চেয়ে আরো ঝামেলা কম, যদিও এটা দেওয়া লাগে যে হলফনামাটা একটু লেখা লাগে, বাট অ্যাকচুয়ালি মুসাবিদা লেখা সহজ। মোকাম আবার যে শিখে নাই তার কাছে জটিল। তো বলো মুস্তাফিজা দেখ, ইংলিশ দেখ, আমার কোনো দোষ নাই। দেখেন, মোকাম মাননীয় যুগ্ম জেলাজজ প্রথম আদালত ঢাকা। যদি কন যে এটা পড়াই নেই, আমি ক্লাস লেকচার বের করে দেখাই দেবো যে এই যে বের হয়েছে, দলিল রয়েছে, ডিজিটাল রেকর্ড থেকে থেকে গেছে। দেখেন, অর্থ মোকদ্দমা নং 23/97, করিম ডট ডট হলো বাদী বা দরখাস্তকারী, রহিম হলো বিবাদী। এখানে একটা আপনারা একটা জিনিস নিয়ে যদি কনফিউজড হন যে কখনো কখনো যে দরখাস্ত করতে তারটা উপরে কখনো কখনো নিচে, এটা কোনো সমস্যা নাই, আপনি উপরেও দিতে পারেন নিচেও দিতে পারেন। বিষয় দেওয়ানি কার্যবিধি 38 বিধির অধীন রায়ের পূর্বে সম্পত্তি প্রয়োগের জন্য আবেদন। তাহলে এটা লেখা তো খুব ইজি। আপনি বলবেন যে অমুক তারিখে মামলা করছি, মামলা করার পর এই বিবাদী মামলায় হেরে যাওয়ার আশঙ্কায় তার সম্পত্তি হস্তান্তর করার কি নিছে, উদ্যোগ নিছে, বাদী এটা অবগত হয়ে এই মামলা দায়ের করছে, তাই ন্যায় বিচারের স্বার্থে তার সম্পত্তি প্রয়োগ করতে কি হয়, মর্জি। বুঝছেন? এবং আদালতের এরূপ আদেশের জন্য কি থাকবে, চিরকৃত। এবং এই জায়গায় যে জিনিসটা মনে রাখবেন সেটা হলো তফসিল। আমার স্থাবর সম্পত্তির মামলায় কি দিতে হবে? তফসিল, শিডিউল দিতে হবে। কোথায় যাস? ক্লাস কর, বসে আইন চেক, পরে তো করাই লাগবে না। দেখ, তো হলফনামা, হলফনামা যেটা আমার ভাতিজা হয়, দেখেন, তো হলফনামা হলো যে, হলফনামা তো জানেন, এফিডেভিট তো সব মামলায় একই। তাহলে ইখতিয়ার সাহেব পারবেন কিনা বলেন? এই একটা জিনিস খেয়াল মাথায় রাখতে হবে। তিনি যদি বলছিলেন মহিলারা আটক করা হবে, এই বয়সে মহিলা মাথায় গুললে হবে? মহিলারে আটক করা যায় না, আপনারা ব্যাখ্যা দিই। মহিলারে আটক করা যায় না অর্থের মামলায়, অর্থের ডিগ্রির ক্ষেত্রে জারি মামলায় 58 ধারা অনুসারে তারা আটক করা যাবে না। আর দাম্পত্য সম্পর্ক পুনরুদ্ধারের মামলায় মহিলা দায়ীকে আটক করা যাবে না 21 দেশের 32 বিধি অনুসারে। সেটা হলো জারি মামলার ক্ষেত্রে। জারি মামলা, জি। তো এই হচ্ছে আজকে আপনাদের এই পর্যন্ত থাক, আমরা বেশ পড়ে ফেলেছি। আর আগামী শনিবার অনলাইনে যারা আছেন তাদের উদ্দেশ্যেও বলি, শনিবার সকাল 10টায় আপনাদের পরীক্ষা দণ্ডবিধির 100 মার্কের। যার যার সম্ভব হয় অবশ্যই দিবেন, আর তো ফাঁকি দেওয়ার সুযোগ নাই। আর আমাকে অনলাইনে যারা পরীক্ষা দিবেন, হয়তোবা দুই একজনের আপনাদের অনেকগুলা খাতা দেখা হয় না, পেন্ডিং আছে, আমি ব্যস্ততার কারণে দেখতে পারিনি, দিয়ে দিব। আর অনলাইনের খাতাগুলো আপনারা ওই ক্যাম স্ক্যানার দিয়ে স্ক্যান করে আমার হোয়াটসঅ্যাপে সেন্ড করলে ভালো হয়। মেসেঞ্জারে অনেক সময় পাওয়া যায় না বা অনেক উপরে চলে যায়, এজন্য হোয়াটসঅ্যাপে সেন্ড করবেন একসাথে। আর ছবি দিলে অনেক সময় সিরিয়াল মেইনটেইন হয় না, পিডিএফ আকারে পাঠাবেন, এই আর কি। ধন্যবাদ, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম স্যার।